আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নূর বিছানা থেকে উঠে সোজা নিহানকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান নূরের উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে আর রাগ করে থাকতে পারল না, জড়িয়ে নিল নিজের বাহু জোরে নূরকে। নূর যখন নিহানের ঠোঁট ছেড়ে দিল তখন নিহান নূরকে কোলে করে নিয়ে বিছানে গিয়ে শুইয়ে দিল। নিহান ও নূরের পাশে শুয়ে নূরকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে নূরের শরীরের বিভিন্ন জায়গায় সুরসুরি দিচ্ছে। অনেক সুন্দর, অদ্ভুত এক অনুভূতি হচ্ছে নূরের। নূর বারবার কেঁপে উঠছে নিহানের এই স্পর্শে। নূর আরো শক্ত করে জড়িয়ে ধরল নিহানকে। নিহান নূরকে আরো কাছে টেনে এনে খানিকটা উপরে তুলে নূরের ঠোঁটে আলতো করে একটা কিস দিল। নূর আবার কেঁপে উঠল নিহানের ঠোঁটের স্পর্শে। একটা কথা বলবো তোমাকে। কি বলবে বলো। তোমাকে আরো আদর করতে ইচ্ছে করছে। আচ্ছা, তোমার উপরে যে আমি এই রোমান্টিক অত্যাচারগুলো করি, তুমি কি রাগ করো? উম রাগ করবো কেন? তুমি তো আমার বর। যখন খুশি আমাকে আদর করতে পারো, মারতে পারো। তোমাকে মারবো না কোনোদিন, কিন্তু এই রোমান্টিক অত্যাচারগুলো সবসময় করব। কথাটা বলেই নিহান নূরের মুখে গলায় বুকে কিস দেওয়া শুরু করে দিল। নূর নিহানের মাথা চেপে ধরে রাখলো বুকে, আর নিহান কিস করেই যাচ্ছে। নিহান দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নূরকে। নিহান নিজের মাথাটা নূরের বুক থেকে উপরের দিকে তুলে নূরের মুখের কাছে এনে নূরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিল। নূরও হাত দিয়ে চেপে ধরল নিহানের মাথা। নূর নিহানের সাথে তাল মিলিয়ে ওর কিসের রেসপন্স করছে। প্রায় 5 মিনিট লম্বা একটা কিস করলো নিহান নূরকে। নিহান নূরের ঠোঁট ছেড়ে দিয়ে মুখে কিস করছে, আস্তে আস্তে ঘাড়ে, গলায়, বুকে। নিহান, আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে তোমার? সুরসুরি লাগছে। আর আমার শরীর কেমন কাঁপছে। কিন্তু ভালো লাগছে তোমার এই রোমান্টিক আদরগুলো। ভালো লাগছে? দাঁড়াও, এক্ষুনি শিক্ষা দিচ্ছি। কি ভাবছো নিহান? না, কিছু না। আবার আদর করা শুরু করা যাক। এইবার আর বাধা দিও না। আচ্ছা। নিহান নূরের উপরে উঠে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। নাকে, মুখে, গলায়, চোখে কিস করছে। আর নূর নিচ থেকে নিহানের বুকে গলায় কিস করে যাচ্ছে। নূর পাগলের মতো নিহানকে কিস করছে। নিহান হঠাৎ করেই নূরের উপর থেকে উঠে বিছানা থেকে নেমে গেল। কি হলো? কই যাও? জানালার পর্দাটা টেনে দিয়ে আসি, না হলে কেউ আমাদের এই রোমান্টিক মুহূর্তটা দেখে ফেলতে পারে। হুম, তুমি ঠিক বলেছ। আজকালকার পোলাপাইন এসব দেখার জন্যই জানালার দিকে তাকিয়ে থাকে। তাড়াতাড়ি পর্দাটা লাগিয়ে আসো। আমার যে আর সহ্য হচ্ছে না। কি, সহ্য হচ্ছে না? নূর নিহানের কথাটা বুঝতে পেরে লজ্জায় মুখটা লাল করে ফেলেছে। নিহান নূরের লজ্জামাখা মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল জানালার সামনে। নিহান জানালার পাশে গিয়ে দেখল বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বাতাসও হচ্ছে, তাই পর্দাগুলো স্থির থাকছে না। পর্দা স্থির থাকছে না দেখে নিহান জানালা লাগিয়ে দিয়ে আবার নূরের কাছে এসে বসলো। নিহান নূরের কাছে বসে নূরকে বলল, অনেক রাত হয়ে গেছে, আমি এখন ঘুমাবো। তুমি ঘুমাবা মানে? মজা নাও আমার সাথে। আজব তো, মজা নিব কেন? আর তুমি এমন রেগে যাচ্ছ কেন? তুমি মাত্রই বললা আমাকে আদর করবা, কিন্তু এখন না করছো। আর এতক্ষণ আদর করে আমার শরীরটাকে এমন দুর্বল করে এখন বলছো ঘুমাতে। এইটাই তো অরিজিনাল রোমান্টিক অত্যাচার। আর আমি এই অত্যাচারগুলোই করি। আমার দাদু ভাইয়ের কথা না রাখার প্রতিশোধ নিব তোমার উপরে। তুমি এমনটা করতে পারলা? আচ্ছা, আমি কি তোমাকে জড়িয়ে ধরেও ঘুমাতে পারবো না? হুম, তুমি যেহেতু আমার কিউট লক্ষ্মী একটা বউ, তুমি আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে কে ঘুমাবে শুনি? হুম, ভাব দেখাতে হবে না আর। মাত্রই আমাকে কত কষ্ট দিস তুমি। নূর নিহানের হাতটা ধরে টান দিয়ে নিহানকে বিছানায় শুইয়ে দিল। নিহান শুয়ে পড়তে নূর একটা মুচকি হাসি দিয়ে নিহানকে জড়িয়ে ধরল। নূর নিহানের গলা জড়িয়ে ধরে নিহানের বুকের উপর শুয়ে আছে। বাইরে এখনো হালকা বৃষ্টি হচ্ছে, তাই আজকে মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে, কিন্তু তারপরে ফুল পাওয়ারে এসি ছাড়া নিহান গরম একদম সহ্য করতে পারে না। আর নূর নিহানকে জড়িয়ে ধরে ঠান্ডায় কাঁপছে। নূরকে ঠান্ডায় কাঁপতে দেখে নিহান এসির পাওয়ারটা কমিয়ে দিয়ে নূরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। নিহান চোখ বন্ধ করে ভাবছে, তুমি একটু বেশি সুন্দরী দেখে আমার দাদু ভাইকে অনেক অপমান করছো। আমাকে বিয়ে করতে চাও নাই। আমি এই সব কিছুর প্রতিশোধ নিব, কিন্তু রোমান্টিক ভাবে। আমি কখনোই তোমাকে কষ্ট বা অত্যাচার করব না। আমাদের গল্পটা হবে রোমান্টিক অত্যাচারের। বাবা মায়ের অনেক আদরের মেয়ে নূর, আর নূরের ছোট বোন হিয়া।
নূরের বাবা আহমেদ হোসেন। নূরের বাবার বেস্ট ফ্রেন্ড নিলয় চৌধুরী। নিলয় চৌধুরী বেশিরভাগ সময় লন্ডনে থাকেন, কারণ তার বাবা নিয়ামত চৌধুরী অনেক বড় বিজনেস আছে লন্ডনে। নিলয় চৌধুরী পড়ালেখা শেষ করে লন্ডনে চলে যায় বাবার ব্যবসা দেখাশোনা করার জন্য। আর সেইখানে গিয়ে একটা বাঙালি মেয়েকে বিয়ে করে ওইখানেই থেকে যায়। যখন নূর ছোট ছিল তখন একবার 5 বছরের নিহানকে সাথে নিয়ে বাংলাদেশে এসেছিল নিলয় চৌধুরী। এরপর আর আসা হয়নি। বাংলাদেশে নিয়ামত চৌধুরী কয়েক বছর পরপরই আসে। এইখানে তার বিশাল বাড়ি গাড়ি সবকিছু আছে। নিলয় চৌধুরী লন্ডনে থাকলেও নূরের বাবার সাথে প্রায় ফোনে কথা হতো, কিন্তু নূর কোনোদিন তাদের সাথে কথা বলেনি। নূরের যখন বুঝতে শিখেছে তখন শুধু তাদের ছবি দেখেছে, আর তার বাবার কাছে শুধু তাদের কথা শুনেছে। আপনাদের বোঝানোর জন্য এত কিছু বলা। 6 মাস আগের কথা। নিয়ামত চৌধুরী অনেক বছর পর বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার কিছুদিন পরেই নূরদের বাসায় আসে তাদের সাথে দেখা করার জন্য। নূরের বাবা মা তো নিয়ামত চৌধুরী দেখে অনেক খুশি হলেন, কারণ সে এতদিন পরে এসেছে। নূরের বাবা নূর আর হিয়াকে ডাক দেয় নিয়ামত চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। নূর আর হিয়া 2 বোন একসাথে বলল, আব্বু মনে আছে? বাবার কথা শুনে নূর আর হিয়া নিয়ামত চৌধুরীকে সালাম দিল। আরো অনেক কথা বলে। নূর আর হিয়া জন্ম হওয়ার আগেই তাদের দাদা দাদি মারা যায়, তাই তারা কখনোই দাদা দাদির আদর পায়নি। নতুন দাদা পেয়ে ওরা দুজন অনেক খুশি হয়েছিল। দাদুর সাথে আড্ডা দিবে, ঘুরতে যাবে, এইসব বায়না ধরে ওরা দুজন দুজনকে 2 দিনের জন্য ওদের বাসায় রেখে দেয়। নূর বেশিরভাগ সময়ই দাদুর সাথে গল্প করত। দাদুর এটা ওটা যা প্রয়োজন পড়তো সবকিছুই নূর দেখেছে এই 2 দিনে। আর এই জন্য সমস্যাটা শুরু হয়। নূর দেখতেও অনেক সুন্দর আর ব্যবহারও অনেক ভালো, তাই নিয়ামত চৌধুরী নূরকে পছন্দ হয়। আর এই জন্য তিনি সিদ্ধান্ত নেয় তার নাতির সাথে নূরের বিয়ে দিবে। নিয়ামত চৌধুরী তার মনের কথা নূরদের বাসার কাউকে বলে না। 2 দিন নূরদের বাসায় থাকে। নিয়ামত চৌধুরী বাসায় এসে তার ছেলে নিলয়কে ফোন দেয়। বাবা, বাংলাদেশে গিয়ে কি ভুলে গেলে নাকি? একটা বারো খোঁজ খবর নেও না? আরে না, তা কি খবর তোদের? আলহামদুলিল্লাহ, ভালো। তোমার কি খবর বাবা? ভালো। ও, যার জন্য ফোন করছি, তোর বন্ধু আহমেদ আছে না? আমাদের কি হয়েছে? আহমেদের বড় মেয়েকে আমার অনেক ভালো লেগেছে। আমি নিহান দাদু ভাইয়ের সাথে ওর বিয়ে দিতে চাই। বাবা, আমরা কোনোদিনই তোমার মতামতের বাইরে যাইনি। তোমার যা ভালো মনে হয় তুমি করো, কিন্তু নিহানকে একবারও ওর মতামত জিজ্ঞেস করে নিলে ভালো হয় না? আচ্ছা, আমি কথা বলছি। বলেই নিয়ামত চৌধুরী ফোনটা কেটে দিল। নিহান চৌধুরীর জান হলো নিয়ামত চৌধুরী। নিয়ামত চৌধুরী নিহানকে যা বলে সে তাই করতে সবসময় প্রস্তুত থাকে। তাই নিয়ামত চৌধুরী যখন নিহানকে বিয়ে করার কথা বলে তখন সে আর না করতে পারেনি। নিহান আর নূরের বিয়ে নিয়ে নিয়ামত চৌধুরী নূরের বাবার সাথে বিয়ের কথা বললে নূরের বাবাও রাজি হয়ে যায়। কিন্তু নূর এই বিয়েতে কিছুতেই রাজি ছিল না, কারণ নূর মাত্র ইন্টারে পড়ে আর তার বিয়ের বয়সও হয়নি। তাই নূর তার বাবা মাকে ডিরেক্ট বলে দেয়, আমি এই বিয়ে করতে পারবো না। আমি আরো পড়ালেখা করতে চাই, অনেক বড় হতে চাই বাবা, নিজের পায়ে দাঁড়াতে চাই। প্লিজ আমাকে বিয়ে দিও না। নূরের কথা শুনে নূরের বাবা মা নূরের দিকে তাকিয়ে বলল, মা, নিয়ান কিন্তু অনেক ভালো একটা ছেলে। লন্ডন থেকে পড়াশোনা করেছে, আবার দেখতেও কত স্মার্ট আর হ্যান্ডসাম। আর নিয়ামত চৌধুরী বাংলাদেশে বাড়ি গাড়ি সবকিছুই আছে। এই সবকিছুই তো তার একমাত্র নাতির। অনেক সুখী হবি মা তুই। বিয়েটাতে তুই রাজি হয়ে যা। বাবা, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি সুখ পাওয়া যায়? যদি আমার মনেই আনন্দ না থাকে তাহলে আমি সুখী হব কি করে? মা, একবার আমাদের কথাটা বোঝার চেষ্টা করো। আমার তোমাদের কোনো কথা বোঝার দরকার নাই। বলেই নূর রুমের দরজা বন্ধ করে রুমের ভেতরে চুপ করে বসে কান্না করছে। বাইরে থেকে নূরের মামা বাবা ছোট বোন অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু নূর কোনো শব্দ করছে না, চুপচাপ বসে কান্না করছে। নূর দরজা বন্ধ করে রাখায় নূরের বাবা অনেক ভয় পেয়ে যায়, যদি মেয়েটা কিছু করে ফেলে। তাই নূরের বাবা বাধ্য হয়ে নিয়ামত চৌধুরীকে সবকিছু খুলে বলে তাদের আপত্তির কথা জানায়। নিয়ামত চৌধুরী নূরের বাবার কথা শুনে বলল, আহমেদ, তোমার কথা শুনে তো সবকিছুই বুঝলাম। আচ্ছা, আমি নূরের সাথে একটু একা কথা বলতে চাই। অবশ্যই। ইহা একটু নূরকে ঘর থেকে ডেকে নিয়ে আয় তো। যাচ্ছি আব্বু। বলেই হিয়া নূরের ঘরে নূরকে ডাকতে গেল। হিয়া ঘরে ঢুকে দেখে নূর ঘুমিয়ে আছে। আপু, আপু ওঠ। কি হয়েছে? সকাল সকাল ডাকিস কেন? আব্বু ডাকছে তোকে।
আব্বু আবার সকাল সকাল ডাকছে কেন? আমি কি করে বলবো, তুই যে দেখ। আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই নূর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে নিচে গেল। নূর যাওয়ার সাথে সাথে রুম থেকে হিয়া আর নূরের বাবা বের হয়ে গেল। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? তোমার সাথে তোমার দাদু কিছু কথা বলবে একা, তাই আমরা অন্য রুমে যাচ্ছি। আচ্ছা দাদু কি বলবে বলো। দাদু ভাই, তোমাকে আমার অনেক পছন্দ। আমি শপথ করছি যে করেই হোক তোমাকে আমার নাতির বউ বানাবোই। দাদু এটা তুমি আমাকে চ্যালেঞ্জ করলা? তুমি চ্যালেঞ্জ ভাবলে চ্যালেঞ্জই। চ্যালেঞ্জ একসেপ্ট, দেখি কে চ্যালেঞ্জে জিতে। দাদু ভাই, আজকে পর্যন্ত আমি কোনো চ্যালেঞ্জ হারি নাই, ইনশাল্লাহ এটাও হারবো না। দেখা যাবে। বলেই নূর সোফা থেকে উঠে সোজা ঘরে চলে আসলো। এসে আবার বিছানায় শুয়ে পড়ল। বর্তমানে সকালে নিহানের চোখ খুলতে দেখে নূর একেবারে নিহানের শরীরের সাথে লেপ্টে শুয়ে রয়েছে। নীলের বুকের সাথে কাচুমাচু হয়ে একদম ঘুমন্ত পরীর মতো শুয়ে আছে। আর তার উপরে নূর আবার শাড়ি পরা। নূরের শরীরের শাড়িটাও ঠিক নেই। নূরের শরীরের বিভিন্ন অংশ দেখা যাচ্ছিল। নিহান হাত দিয়ে নূরের শাড়িটা ঠিক করে দিল। দাদুর কথা রাখতেই তোমার সাথে প্রেমের নাটক করি, কিন্তু নাটক করতে করতে সত্যি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। আর তোমাকে এত রোমান্টিক অত্যাচার করি কেন জানো? তুমি আমার অত্যাচার সহ্য করতে না পেরে কান্নার স্বরে যখন আমাকে বলো একটু জড়িয়ে ধরতে দিবা, তখন আমার কাছে তোমাকে আরো বেশি থেকেও বেশি ভালো লাগে। তখন তোমাকে কাছে টেনে অনেক আদর করতে ইচ্ছে করে। কিন্তু তুমি আমাকে আর আমার দাদুকে অনেক পরিশ্রম করিয়েছ। আগে তার প্রতিশোধ নেই, তারপরে তোমাকে ইচ্ছে মতো আদর করব। নিহান মনে মনে এইসব বলে নূরকে আরো কাছে টেনে নিয়ে একদম বুকের সাথে জড়িয়ে ধরল। নূর নড়ে ওঠায় ওর ঘুম ভেঙে যায়। নূর চোখ খুলে দেখে নিহান ওকে একদম বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। নূর নিহানের বুকে একটা চুমু দিয়ে মাথা উঁচু করে, কি হয়েছে? না, কিছু না, তোমাকে একটু জড়িয়ে ধরতে মন চাইলো, তাই আর কি। ও আচ্ছা, তাহলে জনাব এখন আমাকে ছাড়েন। এমনি অনেক সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে রান্না করতে হবে। দাদু রাতেও বেশি খায়নি, তাই ভাবছি দাদুর জন্য খিচুড়ি রান্না করব। অনেক সময় লাগবে, প্লিজ ছাড়ো না। আচ্ছা, কিন্তু মাথাটা একটু উপরে তুলো তো। নিহানের কথা শুনে নূর মাথাকে একটু উপরে তুলতেই নিহান নিজের ঠোঁটচোরা দিয়ে নূরের ঠোঁটচোরা জোরে চেপে ধরে একটা লম্বা কিস করলো। এইবার যাও, কাজ শেষ। হুম। বলেই নূর নিহানকে ধাক্কা মেরে নিজেকে বিছানায় থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। নূর ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি আর চুল ঠিক করছিল। তখন নিহান বিছানা থেকে উঠে এসে পেছন থেকে জড়িয়ে ধরে। আমিও তোমার সাথে যাব রান্নাঘরে। তুমি রান্নাঘরে গিয়ে কি করবা? তোমার রান্না করা দেখবো। না, তুমি একদম আসবে না, বলে দিলাম। তুমি দাঁড়িয়ে রান্না দেখবে না কি করবে তা আমি ভালো করেই জানি। আরে, রেগে যাচ্ছ কেন? আচ্ছা, আমি কিচ্ছু করব না, শুধু দাঁড়িয়ে দেখবো তুমি কিভাবে রান্না করো। কেন? তুমি আগে দেখোনি আমি কিভাবে রান্না করি? ইস রে, তুমি এত কথা বলো কেন? ওকে ওকে, তুমি ফ্রেশ হয়ে রান্নাঘরে আসো। আচ্ছা। নিহান নূরকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল আর নূর রান্নাঘরে চলে গেল। নূর ভাবছে নিহানের জন্য কি তৈরি করবে। দাদু খিচুড়ি অনেক পছন্দ করলেও নিহান খিচুড়ি একদম পছন্দ করে না। আর নূর তেমন কিছু রান্নাও করতে পারে না। এই বাড়িতে বউ হওয়ার পর থেকেই টুকটাক রান্না বান্না করে। খিচুড়ি রান্না করাটাই শুধু ওর মা শিখিয়েছিল। নিহান তো সকালে পরোটা আর ডিম খায়, ওর জন্য বরং তাই রান্না করি। আর খিচুড়ি রান্না করতে অনেক সময় লাগবে, এই ফাঁকে পরোটা বানিয়ে ফেলি। এই কথা ভেবেই নূর একটা ডিম হাতে নিয়ে সেটা ভেঙে তেলে ভাজতে লাগলো। আর অন্য চুলায় খিচুড়ি রান্নার ব্যবস্থা করছে। নীল ফ্রেশ হয়ে এসে নূরের পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। নূর এই অল্প সময়ের ভেতরেই ঘেমে একাকার হয়ে গেছে। কি ম্যাডাম, এখনো তো রান্না করা শুরুই করলেন না, আর এইভাবে ঘেমে গেছেন? একটু পরে আপনার কি অবস্থা হবে ভেবে আমার কষ্ট হচ্ছে। ওই নিহান, মজা নিচ্ছ আমার সাথে? নিহা নূরের পাশে এসে পেছন থেকে জড়িয়ে ধরে নূরের পেটে স্লাইড করতে করতে বলল, আমি কি আমার এই কিউট মায়াবতী বউটার সাথে মজা করেছি কখনো? যা করেছি সব রোম্যান্স। বলেই নূরের চুলের মাঝে মাথাটা নিয়ে গ্রান শুকছে নিহান। নূরের অনেক আনইজি ফিল হচ্ছে। রান্নাটাও করতে পারছে না। আমাকে ছাড়ো, দেখো ডিমটা পুড়ে যাবে। কোনো কথা হবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আর একটা ডিম পড়লে অন্য আরেকটা ভাজবা। নূর আর কোনো কথা না বলে দাঁড়িয়ে দেখছে। নিহান নূরের চুলের গ্রান শোকে
নূরকে ওর দিকে ঘুরিয়ে নূরের কপালে একটা চুমু দিল। এইবার তুমি রান্না করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। নূর কোনো কথা না বলে চুপচাপ ডিম ভাজি করে। খিচুড়ি রান্না সবকিছু শেষ করলো। তারপরে ময়দার প্যাকেটটা হাতে নিল পরোটা তৈরি করার জন্য। নূর পরোটা বানানোর জন্য ময়দাগুলো ধলাই মলাই করতে লাগলো। আর কিছুক্ষণ পর পর হাত দিয়ে কপালের নাকের ঘাম মুছছে। নিহান নূরকে দেখে হেসেই যাচ্ছে। নূর নিহানের দিকে তাকিয়ে দেখলো নিহান হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই তুমি হাসছো কেন? না, এমনি। আচ্ছা দাঁড়াও। পরোটা তৈরির ময়দা হাতেই নিহানের দিকে এগিয়ে যাচ্ছে নূর। এই তো, তুমি কি কি কি- কি করতে চাইছো? দেখো না কি করি। নিহান পিছনে ফিরে দৌড় দেবার আগেই পেছন থেকে জড়িয়ে ধরল নূর। জড়িয়ে ধরে নিহানের গালে ময়দাগুলো মাখিয়ে দিল। নূর, ভালো হচ্ছে না কিন্তু। হুম, ভালোই হচ্ছে। আর খারাপ হলে তুমি কি করবে শুনি? দেখবে কি করতে পারি আমি। দেখি দেখি। নিহান নূরকে হাত দিয়ে ধরে কাছে এনে জড়িয়ে ধরল। এতটা শক্ত করে জড়িয়ে ধরেছে একজন আরেকজনকে নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, বুকের ওঠানামাও টের পাচ্ছে। নূরকে কাছে এনে নিহান অবাক হয়ে তাকিয়ে আছে নূরের দিকে। নূর মনে মনে ভাবছে। কি করতে চাইছে নিহান? নিহান দুহাত দিয়ে নূরের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল। নিহান আস্তে আস্তে ওর মুখ এগিয়ে আছে নূরের মুখের দিকে। নূরের মুখের কাছে নিজের মুখ এনে গালের সাথে ঘষা দিল। নিহানের গালের ময়দা নূরের গালে লাগিয়ে দিল। নূর ভ্যাবাচাকা খেয়ে গেল। নূর মনে মনে ভাবছে। তাহলে এই দুষ্টু বুদ্ধি ঘুরছিল তোমার মাথায়? যাই হোক, তোমার দুষ্টুমিগুলো অনেক রোমান্টিক। তোমার সবকিছুই এত রোমান্টিক কেন? একদিন তোমাকে জিজ্ঞেস করতে হবে। এইসব ভেবেই নূর আবার রান্নায় মনোযোগ দিল। আর নিহান নূরের পাশে দাঁড়িয়ে নূরের রান্না করা দেখছে। একটু পরে নিহানের ফোনটা বেজে উঠল। নিহান ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ওর রুহি ফোন করেছে। আমি ফোনে কথা বলে আসি, তুমি রান্না করো, দেখে শুনে রান্না করো, আবার হাতটা পুড়িয়ে ফেলো না। আমাকে কি তোমার বাচ্চা মনে হয়? আর আমি এর আগেও রান্না করেছি অনেকবার। যাও, তুমি রিল্যাক্সে কথা বলে আসো। কথাগুলো শুনে নিহান বের হয়ে গেল রান্নাঘর থেকে। আর এইদিকে নূর পরোটা তৈরি করতে লাগলো। প্রায় 7-8 মিনিট হলো নিহান ফোনে কথা বলতে গেল, এখনো এলো না। নূর পরোটা বানিয়ে খিচুড়ি রান্না শুরু করে দিল। পরোটা তৈরি করে জোরে জোরে নিহানকে ডাকছে, কিন্তু নিহানের কোনো সাড়া না পেয়ে নূর নিহানকে খুঁজতে খুঁজতে রুমে গেল। রুমে গিয়েও দেখে নিহান নাই, কিন্তু নূর খেয়াল করলো বারান্দায় থেকে নিহানের কথার আওয়াজ শোনা যাচ্ছে। আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। এই বিয়েটা শুধুমাত্র দাদুর কথায় আর নূরের অহংকার ভাঙার জন্য করেছি। আমি তো বলেছি আমাকে কিছুদিন সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো। অপর পাশের থেকেই কথা ভেসে আসলো, তবে নূর শুনতে পেল না। শুনে আমার আর নূরের মাঝে এখনো তেমন কিছু হয়নি। হ্যাঁ, আমি ওকে অনেক রোমান্টিক অত্যাচার করি, কিন্তু কখনো আমি একবারে নিজের কাছে টানিনি। আমি যা বলছি সব সত্যি বলছি, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। নূর বারান্দায় গিয়ে পেছন থেকে নিহানের কাঁধে হাত রাখলো। হঠাৎ করে কেউ স্পর্শ করায় নিহান ভয় পেয়ে গেল। নিহান পেছনে তাকিয়ে নূরকে দেখে ভ্যাবাচেকা খেয়ে বলল। তো তুমি এইখানে? তোমার জন্য পরোটা বানানো শেষ, তাই তোমাকে ডাকতে এসেছি। তোমার কথা বলা শেষ হয়নি এখনো? শেষ, চলো। আসলে আর্জেন্ট ফোন ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। কে ফোন করেছিল গো? অফিস থেকে ফোন করেছিল। আচ্ছা, এখন খাবার খাবে, চলো। তোমাকে খাইয়ে আবার দাদুকে নাস্তা দিতে হবে। নূর তাড়া দিয়ে বলল নিহানকে। নিহান কিছু বলল না, শুধু হাসূচক মাথা নাড়িয়ে নূরের পিছু পিছু খাবার টেবিলে গিয়ে বসলো। তারপরে নূর নিজে নিহানকে খাবার বেড়ে দিল। নিহান খাওয়া শুরু করে দিল। নিহান পরোটা মুখে দিতেই হেঁচকি দিয়ে উঠল। কি হয়েছে? এই নাও, পানি খাও। আসলে নূর খাবারে অতিরিক্ত লবণ দিয়ে ফেলেছে। অতিরিক্ত লবণের কারণে পরোটা তেতো হয়ে গেছে। নিহান কিছু না বলে খেতে শুরু করলো। যতই হোক না, নূর বানিয়েছে তার জন্য। নিহানকে খেতে দেখে নূর অনেক খুশি হলো। কেমন হয়েছে বললেন না তো নিহান? খুব ভালো হয়েছে বউ। নূর একটু পরোটা নিয়ে মুখে দিতেই মুখটা কালো হয়ে গেল। নূর নিহানের সামনে থেকে প্লেটটা ধাক্কা দিয়ে ফেলে দিল। কি করছিলে এটা তুমি? কই, কি করলাম? না জানার ভান করে বলল। খাবারটা তো ভালো হয়নি, অতিরিক্ত লবণ হয়ে গেছে। তাহলে খাচ্ছিলে কেন তুমি? তুমি এত কষ্ট করে রান্না করলে আমার জন্য। নূর নিহানকে থামিয়ে দিয়ে। আমি তৈরি করলেই খেতে হবে? তোমার কমন সেন্স নেই? স্টুপিড। হয়েছে, এই খাবার আর খেতে হবে না। আমি খিচুড়ি রান্না করছি, খিচুড়ি খেও।
বলেই নূর রান্নাঘরে গিয়ে নিহান আর নিজের জন্য খিচুড়ি বেড়ে নিয়ে আসলো। তারপরে দুজন বসে একসাথে সকালের নাস্তা করলো। তুমি রুমে যাও, আমি দাদুর খাবার ব্যবস্থা করে আসছি। আচ্ছা। বলেই নিহান রুমে শুয়ে মোবাইল টেপা শুরু করে দিল। আর এইদিকে নূর দাদুর জন্য খাবার বেড়ে টেবিলে সুন্দর করে রেখে রুমে আসলো। রুমে এসে দেখে নিহান শুয়ে শুয়ে মোবাইল টিপছে। নূর রুমে এসে নিহানের হাত থেকে মোবাইলটা টান মেরে নিয়ে নিল। তারপরে নিহানের বুকের উপরে শুয়ে নিহানকে বলল, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আচ্ছা, আমি কি দেখতে খুব খারাপ, নাকি আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? বলো। এইসব কেন বলছো? আর এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। চোখে কাজল দিলে কখন, আমি তো একদম ফিদা হয়ে গেলাম তোমাকে দেখে। নিহানের কথা শুনে নূরের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। নিহানকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে নিহানের বুকে মুখ লুকালো নূর। নিহান নূরের কোমর ধরে টান মেরে বুকের সাথে আরো মিশিয়ে, তোমার কাজল কালো টানা টানা ভীত হরিণীর মতো চোখ দেখে আমি মুগ্ধ। তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখলে আমার মনে হয় তুমি কোনো স্বর্গীয় অপ্সরী নেমে এসেছো স্বর্গ থেকে। তোমাকে না দেখলে কারো ঠোঁটের ছোঁয়া যে এত অপরূপ মিষ্টি হতে পারে, এটা আমি উপলব্ধি করতে পারতাম না। তোমাকে দেখলে আমার মনের ভিতরে কেমন অন্যরকম এক শিহরণ বয়ে যায়। তুমি আমার কাছে আসলেই তোমাকে আমার আরো কাছে টানতে ইচ্ছে করে। তাহলে কাছে টেনে নাও না কেন? তুমি তো এখনো পিচ্ছি, আগে বড় হও, তারপরে কাছে টেনে অনেক আদর করে দিব। আমি পিচ্ছি আর তুমি অনেক বড়, তাই না? তুমি তো মাত্র আমার থেকে 2 বছরের বড়। তুমি বড় হলে আমিও বড়। আচ্ছা, বুঝলাম তুমি বড়। এখন কি করতে বলো? আমার একটা বাবু চাই। আমি অবাক হয়ে নূরের দিকে তাকালাম। কিছুদিন আগের কথা, এই মেয়ে পিচ্ছি বলে বিয়েতে রাজি হয়নি, আর এখন তার নাকি বাবু চাই। সত্যি তোমার বাবু চাই? নূর কিছু বলল না, শুধু হ্যাঁ মাথা নাড়ালো। নিহান নূরকে একটু শক্ত করে আঁকড়ে ধরে মুখ কানের কাছে নিয়ে গেলে, তোমার মাত্র 19 বছর বয়স, আর একটু বড় হও, তখন এসব নিয়ে ভাবা যাবে। আর এখন যদি বাচ্চা কনসিভ করো, তাহলে তোমার শারীরিকভাবেও ক্ষতি হতে পারে। তুমি এখনো পিচ্ছি, আগে তুমি কনসিভ করার জন্য উপযুক্ত হও, ঠিক আছে? নূর কিছু বলছে না, শুধু মাথা নিচু করে রইল। নিহানের কথা শুনে শুধু মাথা নাড়ল। নিহান আবার বলল, যেদিন বাচ্চা কনসিভ করার উপযুক্ত হবে, সেদিন আমি নিজে থেকেই তোমাকে বলবো। তখন তোমার আমার কাছে চাইতে হবে না, আমি পূর্ণ করে দিব তোমাকে। নূর নিহানের বুক থেকে মাথাটা তুলে ছলছল করে চোখে তাকিয়ে রইল নিহানের দিকে। নিহান নূরের মাথাটা ধরে একটু উপরে তুলে নিহানের ঠোঁট সাথে নূরের ঠোঁট মিলিয়ে দিল। নূর নিহানের মাথা খামচে ধরে রেখেছে। অনেকক্ষণ পরে ছাড়া পেয়ে নিহান বলল, তুমি নিজেই তো একটা বাবু, আর অন্য একটা বাবু পালবে কি করে? বলেই নিহান হেসে দিল। নিহানের হাসি দেখে নূরের রাগ হয়ে গেল, তাই নিহানের বুকে জোরে জোরে 2টা কিল দিয়ে চেঁচিয়ে বলল, আমি পালতে পারবো, তুমি দেখে নিও। আচ্ছা, হলে পরে দেখে নিব। এখন তুমি আমার উপর থেকে নামো। নামবো কেন? কারণ তুমি আমার পাশে শুয়ে থাকবে, আর আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আচ্ছা। বলেই নূর নিহানের উপর থেকে নেমে পাশে 4 হাত পা দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল নিহানকে। আরে আরে, তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? তাহলে? আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো বলেছি। যাই হোক, ধরেছো যখন, আর ছাড়তে হবে না। তোমার শরীরে উষ্ণতা আর মিষ্টি সুগন্ধে বেশ ভালোই লাগছে। আচ্ছা। নিহান আর কিছু না বলে চুপচাপ নূরের বুকে মাথা গুজে শুয়ে রইল। নূরের শরীরের ঘ্রাণ আর উষ্ণতা নীলকে মাতাল করে দিচ্ছে। যদি নূর নামটা ভালো না লাগে, তাহলে বলেই চেঞ্জ করে আনহা, না হলে তানহা দে। আপনাদের মতামতের উপর ডিপেন্ড করছে। নূর সোফা থেকে উঠে সোজা ঘরে চলে আসলো। এসে আবার বিছানায় শুয়ে পড়ল। নূর শুয়ে ভাবছে, যে করেই হোক আমি বিয়েটা করব না। এর জন্য যদি আমাকে আত্মহত্যা করতে হয়, তাহলে আমি তাই করব। দাদুর সাথে যদি আমি চ্যালেঞ্জটা হেরে যাই, তাহলে আমার ইগো, মান সম্মান সব যাবে। আচ্ছা, দেখি দাদু কি করে হারায় আমাকে। এমন সময় নূরের ফোনটা বেজে উঠল। নূর ফোনটা হাতে নিয়ে দেখে রুহি ফোন করেছে। নূর ফোনটা রিসিভ করে, হ্যালো দোস্ত, বল। কলেজে আসছিস না কেন? জানিস তোকে কত মিস করছি। জানি রে। আরে একটু সমস্যার ভেতরে ছিলাম, তাই আসতে পারিনি। কালকে থেকে আবার রেগুলার আসবো। তা তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালোই। তোর কি অবস্থা? আমারও ভালোই দোস্ত, একটু টেনশনে আছি। কালকে এসে তোকে বলবো না, এখন ফোনটা রাখি। আচ্ছা। নূর ফোনটা কেটে আবার কোলবালিশ জড়িয়ে শুয়ে ভাবছে। কি করবে দাদু আমার সাথে, আল্লাহই জানে। আমাকে অনেক সাবধানে থাকতে হবে। যে করেই হোক চ্যালেঞ্জটা আমাকে জিততেই হবে।
কালকে রুহিকে সবকিছু বলে ওর কাছ থেকে একটা আইডিয়া নিতে হবে। সেদিন আর সারাদিন রুম থেকে বের হয়নি নূর। হিয়ার দুপুর আর রাতের খাবার দিয়ে গেছিল রুমে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই নূর তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে চলে যায়। আজকে একটু বেশি তাড়াতাড়ি কলেজে এসে পড়েছে নূর। কলেজে এসে দেখে এখনো কেউ আসেনি। নূর ক্লাসে এসে বেঞ্চে বসে চুল ঠিক করছিল। এমন সময় ক্লাসে একটা ছেলে ঢুকে পড়ল। ছেলেটা ক্লাসে ঢুকেই দেখে নূর চুল ঠিক করছিল, আর বুকের কাপড়টা ঠিক ছিল না। এইটা দেখে মুখে হাত দিয়ে কাশি দিল। ছেলেটার কাশির শব্দ শুনে নূর চমকে যায়। নূর সামনে তাকিয়ে ছেলেটাকে দেখে তাড়াতাড়ি নিজের ওড়না ঠিক করে নিল। নূর হালকা ভীতু স্বরে জিজ্ঞেস করলো, আপনি কে ভাইয়া? আপনাকে তো আগে কোনোদিন এই কলেজে দেখি নাই। জি, আমি নতুন ভর্তি হয়েছি আর আমার নাম নীল। আমি কালকেও ক্লাস করেছিলাম, কিন্তু তখন তো আপনাকে দেখলাম না। আপনিও কি নতুন? না, আমি নতুন না, আমি আরো আগে থেকেই এই কলেজে পড়ি। আর আমার নাম নুহা নূর। আপনার নামটা খুব সুন্দর। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কেন? আমি আপনার সাথে বন্ধুত্ব করতে যাব কেন? কারণ আমরা এক কলেজে পড়ি, আবার একই ডিপার্টমেন্টে পড়ি। আজকে সকালে কত রোমাঞ্চকরভাবে আমাদের দেখা হলো, আর প্রথম দেখাই আপনাকে আমার ভালো লেগেছে, তাই আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। ওই কি বললেন? আমাকে ভালো লেগেছে? হ্যাঁ, কত বড় সাহস আপনার! আপনাকে যে কি করতে মন চাইছে। অনেকটাই রেগে কথাগুলো বলল নূর। এমন সময় হঠাৎ করে রুহি ক্লাসে ঢুকলো। নীল উল্টা দিকে ঘুরে থাকায় রুহি নীলের চেহারাটা দেখলো না। রুহি ক্লাসে ঢুকে নূরকে বলল, কি রে দোস্ত, কি হইছে? সকাল সকাল এমন চেতেছিস কেন? দোস্ত, তুই এসেছিস? দেখ, কোথা থেকে একটা ছেলে এসে আমাকে বলছে তার নাকি আমাকে ভালো লেগেছে। একবার ভেবে দেখ, কত বড় সাহস! কি বলিস? ভাইয়া দেখি একবার আপনার চাঁদের মতো চেহারাটা। রুহির কথা শুনে নীল রুহির দিকে ঘুরল। রুহি নীলের চেহারা দেখেই কেমন জানি ঘাবড়ে গেল। বর্তমানে নিহানের চোখটা লেগেই গিয়েছিল। হঠাৎ নূরের ডাকে চোখ খুলতেই দেখলো নূর চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এই দুপুরবেলা চা? সরি নিহান, আমি জানতাম না তোমার যে সকালে চা খাওয়ার অভ্যাস আছে। যদি জানতাম তাহলে তোমার ঘুম থেকে ওঠার আগেই চা বানিয়ে দিতাম। আরে আরে, এমন করে বলছো কেন? আমি কিছু মনে করিনি। কথাটা বলেই নিহান নূরের হাত থেকে চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিল। চুমুক দিয়ে চায়ের কাপের উপর থেকে চোখ সরিয়ে নূরের দিকে তাকালো নিহান। নূরের কথাটা নূরের মুখটা কেমন একটু চিন্তিত লাগলো। নিহান আরেকবার চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কি হয়েছে? আমার বাবুর চেহারাটা এমন দেখাচ্ছে কেন? না কিছু না, তুমি চা খাও। ওই, তুমি একটু এইদিকে আসো। কেন? এত কেন কেন করো কেন? এইদিকে আসতে বলছি, এইদিকে আসো। হুম। বলেই নূর নিহানের পাশে এসে দাঁড়ানোর সাথে সাথেই নিহান নূর টান মেরে নিজের কোলে বসিয়ে চায়ের কাপটা নূরের মুখের সামনে ধরে। এই নাও, খাও। হুম, আমি তোমার খাওয়া চা খাবো কেন? আমি বলেছি তাই খাবে। তুমি বললে কি খেতে হবে নাকি? আমি খাবো না। জানো তুমি খাবা না। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, দাও খাই। বলেই নূর চায়ের কাপে চুমুক দিল। তারপর নিহানের গলা ছড়িয়ে বলল, আচ্ছা, তুমি অফিস যাও না কেন? তোমার জন্য। আমার জন্য মানে? আমি কি তোমাকে বলেছি অফিসে না যাওয়ার জন্য? হুম। দেখো, একদম মিথ্যা কথা বলবা না। আমি তোমাকে কখন না করলাম? তোমাকে রেখে আমার অফিসে যেতে ইচ্ছে করে না। আর আমি যদি তোমাকে রেখে যাই তাহলে তোমাকে জ্বালাবে কে? অফিসে না গেলে কি করে হবে? তুমি যদি অফিসে না যাও তাহলে এসব দেখাশোনা কে করবে? ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না। 2 দিন পরে থেকে অফিসে যাব। এই তো আমার লক্ষ্মী জামাই। বলেই নিহানের গালে আলতো করে একটা চুমু দিল নূর। আচ্ছা, তুমি কি গাল ছাড়া আর কোথাও চুমু দিতে পারো না? কোথায় দিব তাহলে? কেন এইখানে? বলেই নিহান হাতের একটা আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট দেখিয়ে দিল। নিহানের ইশারা দেখে নূর লজ্জা পেয়ে নিহানের বুকে মুখ লুকালো। নিহান দুহাত দিয়ে জড়িয়ে ধরে নিল নিজের বুকে নূরকে। নূর নিহানের বুক থেকে মাথা তুলেই, এই যে মশাই, এত রোম্যান্স করতে হবে না এখন। রাতের জন্য জমিয়ে রাখুন। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। দাদু আপনাকে অনেক আগেই দুপুরের খাওয়ার জন্য ডেকেছে। আগে বলবা না দাদু ডেকেছে? বলেই নিহান তাড়াতাড়ি শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আর নূর নিচে টেবিলে খাবার সাজাতে চলে গেল। নিহান ফ্রেশ হয়ে নিচে এসে দেখে দাদু টেবিলে বসে খাবার খাচ্ছে। নিহান চুপচাপ একটা চেয়ারে বসে খাওয়া শুরু করে দিল। হঠাৎ করে দাদু বলে উঠল, দাদু ভাই, তুমি অফিসে যাচ্ছ না কেন? অনেক দিন তো হলো। আমি এই বয়সে আর এইসব সামলাতে পারবো না। তুমি কালকে থেকে অফিসে যাও। আর কয়দিন পর থেকেই তো
এইসব কিছুর দায়িত্ব তোমারই নিতে হবে। আমি চাই তুমি এখন থেকেই সব কিছু শিখে রাখো। দাদু, আমি জানি আমার এইসব কিছুর দায়িত্ব নিতে হবে, তাই তো অফিসে গিয়ে বসেছিলাম কিছুদিন। এখন বিয়ে করেছি, কিছুদিন রেস্ট নেই, তারপরে না হয় প্রতিদিন অফিসে যাব। ঠিক আছে, তুমি তাহলে নূর দাদুভাইকে নিয়ে আমাদের চট্টগ্রাম বাংলো থেকে কিছুদিন ঘুরে আসো। ওইখানের পরিবেশ অনেক শান্ত, আর তাজা হাওয়ায় তোমাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে, তাহলে তুমি ব্যবস্থা করো যাওয়ার। তোমরা রেডি হয়ে থাকো, আমি কালকে যাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা। নূর এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুধু নাতি আর দাদুর কথা শুনছিল। নূর ঘুরতে যাওয়ার কথা শুনে মনে মনে অনেক খুশি হলো। দুপুরের খাবার খেয়ে নিহান ঘরে চলে আসলো। নিহান আর দাদুর খাওয়া শেষ হওয়ার পরে নূরও খাওয়া শেষ করে যখনই ঘরে ঢুকতে যাবে তখনই নিহান নূরকে দেয়ালের সাথে চেপে ধরল। নিহান হঠাৎ করে এইভাবে ধরায় নূর ভয় পেয়ে যায়। নূর ভীত স্বরে নিহানকে বলল, কি হয়েছে? দাদুকে তুমি অফিসের কথা বলেছ, ঠিক না? আমিই বলেছি। কেন বলেছ? আর আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব না। এত খুশি হওয়ার কিছু নাই, দাদু কথাটা বলেছে, তাই আর না করতে পারি নাই। তাহলে তাকে নিয়ে ঘুরতে যাবে? কেন? আমার কাজিন আর তোমার বেস্ট ফ্রেন্ড রুহিকে নিয়ে। কথাটা বলেই নিহান হেসে দেয়, কিন্তু নূরের চেহারা রাগে লাল হয়ে গেছে। নিহানের সেই দিকে খেয়ালই নেই। কি? তুমি আমাকে রেখে রুহির সাথে ঘুরতে যাবা? অয় নিহানের বাচ্চা, আজকে তুই শেষ। লুচ্চা পোলা, ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ঘুরতে যেতে চাই? নিহান নূরের কথা শুনে নূরের দিকে তাকিয়ে তো পুরো খিস খাওয়া গেছে। নূরের চেহারাটা টমেটোর থেকে বেশি লাল হয়ে গেছে। এই কথা বলে যে নূর এতটা রেগে যাবে নিহান কল্পনাও করতে পারে নাই। নূর নিহানের কলার চেপে ধরে তা বিলাই বান্দর, এদিকে আয়। বলেই নিহানের শার্টের কলার ধরে টানতে টানতে বিছানায় নিয়ে ফেলল। বিছানা ধাক্কা দিয়ে ফেলে নূর নিহানের বুকের উপর উঠে বসলো। বসে ইচ্ছা মতন মারতেছে। জানো, সরি, ভুল হয়ে গেছে, আর কখনো এসব বলবো না। আমি ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ো না। না, আজকে তোমাকে মেরেই ফেলবো। তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে ঘুরতে যেতে চাও? কত বড় সাহস তোমার! আই পোলা, রুহিরে নিয়ে ঘুরতে যাওয়ার এত শখ কেন? রুহি কি আমার থেকে বেশি সুন্দর? যদি রুহিকে আমার থেকে বেশি সুন্দর মনে হয় তাহলে রুহিকে বিয়ে করলে না কেন? এই কথা বলেই নূর নিহানের বুকে মুখ লুকালো। নিহান বুঝতে পারছে নূর কান্না করছে। নিহান নূরকে উপর থেকে ফেলে দিয়ে নিহান নূরের উপরে উঠে গেল। নূরের উপরে উঠে নিহান নিজের মুখ একদম নূরের কানের সামনে নিয়ে গিয়ে সত্যি, আমি শুধু তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তোমাকে নিজের করে পাবার জন্য কত কিছু করেছি জানো। নিহান নূরের একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথাগুলো বলল। নিহানের নিঃশ্বাস নূরের কানের উপরে পড়ায় নূর বারবার কেঁপে উঠছিল। নিহান আবার বলতে শুরু করলো, তোমার এখনো অনেক কথা জানা বাকি আছে, আজকে তোমাকে সব বলবো, কিন্তু তার আগে একটু আমার সুন্দরী বউটার সৌন্দর্যের মজা নেই। কথাটা বলেই নিহান নিজের মুখটা কানের কাছ থেকে সরিয়ে নূরের মুখ বরাবর এনে নূরের নাকের সাথে নিজের নাক খসা দিল। নিহান নূরের এতটাই কাছে যে নিহান নূরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। নূর অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যার ফলে নিহানের বুক অনেক জোরে জোরে ওঠানামা করছে। নিহান নূরকে টান মেরে নিজের আরো কাছে এনে তারপরে নিজের ঠোঁট দিয়ে নূরের ঠোঁট জোড়া চেপে ধরল। নূরও নিহানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিহানের কিসের রেসপন্স দিচ্ছে। নিহান অনেকক্ষণ পরে নূরের ঠোঁট ছেড়ে দেয়। নূর নিজের ঠোঁট দিয়ে নিহানের মুখে গলায় কিস করে লাল বানায় দিছে, আবার কামড় দিচ্ছে মাঝে মাঝে। নিহান আর সহ্য করতে না পেরে আবার নূরের মাথা তুলে নিজের ঠোঁটের সাথে নূরের ঠোঁট মিলিয়ে দিল। একটু পরে ছেড়ে দিয়ে অনেক হয়েছে, এবার তোমাকে আমি কিছু বলতে চাই। নিহানের কথা শুনে অনেকটাই হতাশ হয়ে নিহানের দিকে তাকালো নূর। নূর মনে মনে ভাবছে, আজকেও তুমি আমাকে সম্পূর্ণ কাছে টানলে না। আর কতদিন এভাবে আমাকে এই অত্যাচারগুলি করবে? এই রোমান্টিক অত্যাচারগুলি যে আমি আর সহ্য করতে পারছি না। আমি তো সম্পূর্ণভাবে তোমার ভালোবাসা পেতে চাই, আমাকে পূর্ণ করতে চাই তোমাকে দিয়ে। কখনো কি আমার স্বপ্ন পূরণ হবে না? নূর মনে মনে এইসব কথা ভাবছিল। হঠাৎ করে নিহানের ডাকে হুঁশে ফিরে বলো, কি বলবে? তোমার মনে আছে আমাদের প্রথম দেখার কথা? মনে আছে। তুমি প্রথম দিনই আমাকে মিথ্যা কথা বলেছ, আবার তোমার নাম লুকিয়েছ। আচ্ছা, ওই দিন তোমার নাম নীল কেন বলেছিলে? তোমাকে পাবার জন্য এই মিথ্যা কথাগুলি বলেছিলাম। জানো, দাদু প্রথম যেদিন তোমার ছবি আমাকে দেখেছিল সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে করেই হোক তোমাকে নিজের করবই। তোমার অনেক অহংকার ছিল, এটাও দাদু আমাকে বলেছে। আমার কোনো অহংকার নেই। হুম, অহংকার ছিল না দেখেই তো আমার বন্ধু হতে চাওনি।
আর কিছু হলেই তো ভাব দেখাইতা। জানো, তোমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আমার রুহির সাথে প্রেমের নাটক করতে হয়েছে। কত কষ্ট করে যে তোমাকে আমার বউ করেছি তা শুধু আমিই জানি। এমন সুন্দরী বউ পেতে হলে একটু একটু কষ্ট করতেই হয়। আপনিও না একটু করেছেন। ওই, কি? এখন আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। ঘুমাতে চাও তো ঘুমাও, এত ভদ্র হইলা কবে থিকা? অনুমতি নিয়ে কাজ করো। নিহান আর কোনো কথা না বলে মাথাটা বালিশ থেকে তুলে নূরের বুকের উপর রেখে চোখ বন্ধ করে শুয়ে রইল। নূর নিহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিহানের মোবাইলটা সশব্দে বেঁচে উঠল। চোখে একটু লেগে গিয়েছিল নিহানের, কিন্তু ফোনের রিংটোনে ভেঙে গেল। তড়িঘড়ি করে মোবাইলটা সাইলেন্ট করলো নিহান। মোবাইলটা সাইলেন্ট করে নূরের দিকে তাকালো নিহান। নূরের গুটিসুটি মেরে একবার নিহানের বুকের ভেতরে ঠুকে ঘুমাচ্ছে। নিহান ভাবছে, কি ব্যাপার, আমি নূরের বুকে ঘুমাচ্ছিলাম, এখন ঘুম থেকে উঠে দেখি নূর আমার বুকে ঘুমাচ্ছে। কাহিনী কি? নিহান এইসব ভেবে একটু হেসে নূরের কপাল আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। নিহানের এসব করার মধ্যে আবার ফোনটা বেজে উঠল। এইবার ভালো মতন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল রুহি ফোন করেছে। নূরকে আস্তে করে বালিশে শুইয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো নিহান। কলটা রিসিভ করে মোবাইলটা কানে ধরতেই, ওই, কি করছিলে? এতক্ষণ সময় লাগলো কেন ফোন ধরতে? নূরকে বুকে নিয়ে শুয়েছিলাম, তাই তোমার ফোনটা দেখি নাই। কি? নিহান, তুমি সত্যি সত্যি কি আমাকে ভালোবাসো? না। তাহলে আমাকে বলেছিলে কেন বিয়ে করব? তোমার সাহায্য না পেলে আমি কিছুতেই নূরকে বিয়ে করতে পারতাম নাই। সরি, আমাকে ক্ষমা করে দিও তোমাকে এইভাবে ব্যবহার করার জন্য। আমি প্রথম যেদিন নূরকে দেখি ওই দিনই ওকে ভালোবেসে ফেলি। ওর জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না। হ্যাঁ, আমি নূরের উপরে অনেক রোমান্টিক অত্যাচার করি, কিন্তু তারপরে ওকে অনেক ভালোবাসি। আমার দাদুর কথা না রাখার জন্য আর আমার সাথে ভাব নেওয়ার জন্য ওকে এইসব শাস্তি দিচ্ছি। নিহান, প্লিজ স্টপ। তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে ব্যবহার করে এখন দূরে ফেলে দিচ্ছ। আমি কখনো তোমার ভালো হতে দেব না। মনে রেখো, আমি প্রতিশোধ নিব। বলেও রুহি ফোনটা কেটে দিল। নিহান ফোনটা হাতে নিয়ে ভাবছে, রুহি এসব কি বলল? নূর অনেকক্ষণ যাবৎ খেয়াল করছে নিহান কার সাথে যেন ফোনে কথা বলছে। নূর ঘড়িতে আরেকবার তাকিয়ে দেখল প্রায় 20 মিনিট হয়েছে নিহান ফোনে কথা বলছে। নূর ভাবছে, নিহান এত সময় ধরে কার সাথে কথা বলছে? রাগারাগি করছে, আবার মাঝে মাঝে হাসছেও। ঘটনা কি? সকালেও দেখলাম কার সাথে জানি লুকিয়ে প্রেমালাপ করছে। নিহান কি তাহলে আরেকটা প্রেম করছে? খুব অস্বস্তি নিয়ে বিছানায় শুয়ে ওকে লক্ষ্য করছে নূর। প্রায় 25 মিনিট পর নিহান কথা বলা শেষ করে রুমে ঢুকলো। নিহান রুমে ঢুকে নূরকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে হাসি দিল। নিহানের এই হাসিটা নূর বরাবরই খুব পছন্দ করে, কিন্তু ঠিক এই মুহূর্তে নিহানের এই হাসিটা নূরের বুকে গিয়ে বিচ্ছে। কার সাথে কথা বলছিলে? আরে রুহির সাথে। রুহির সাথে কি এমন কথা বলছিলে, তাও আবার এত হাসাহাসি করে? নূর, তুমি এভাবে কথা বলছো কেন? আর রুহি আমার কাজিন, ওর সাথে হেসে কথা বলবো না তো কি কান্না করে কথা বলবো? শুনো নিহান, সকালেও তোমাকে ফোনে কথা বলতে শুনেছি আমি, তখন তোমাকে কিছু বলি নাই। এখন আবার হাসাহাসি করে কথা বললে। সবসময় যে তুমি ছাড় পাবা এটা কিন্তু হবে না। নেক্সট এরকম কিছু দেখলে আমি দাদুকে বলতে বাধ্য হব। দাদু বলবা মানে? তুমি দিনরাত একটা মেয়েদের সাথে প্রেমালাপ করবা, আর আমি তোমার বউ হয়ে চুপচাপ এসব দেখবো? তুমি কি আমাকে বলদ ভেবেছো? একটা মেয়ের সাথে তোমার এত কিসের কথা? নাকি আবার আমাকে রেখে রুহির প্রেমে পড়ে গেলা? তুমি তো রুহির সাথে প্রেমও করেছো। এক্সজিএফ কি আবার লাইফে ব্যাক করেছে নাকি? মুখ সামলে কথা বলো। এসব কি বলছো? ছি, তোমার কি একটু বিশ্বাস নেই আমার উপরে? নূর আর কিছু না বলে চুপচাপ শুধু ভাবলো। আমি আরো অনেক কথাই বলতে চাই, কিন্তু এখন তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না। আর এখন ঝগড়া লেগে কালকে ঘোরার প্রোগ্রামটা বাতিল করা যাবে না। আগে চট্টগ্রাম থেকে ঘুরে আসি, পরে তোমার প্রেম বের করছি। এইসব মনে মনে ভেবে রাগে লাল হয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল নূর। আর নিহান বলদের মতো দাঁড়িয়ে আছে। নিহান দাঁড়িয়ে ভাবছে, শালার কি থেকে কি হয়ে গেল। বিকাল থেকে নূর আর নিহানের সামনে যায়নি। কথা বলে তো দূরের কথা, নিহান নূরের রাগ ভাঙিয়ে সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে নূর বসে মোবাইল টিপছে, এমন সময় হঠাৎ একটা SMS এলো নূরের ফোনে। নূর SMS-টা ওপেন করে দেখলো একটা ছবি। ছবিতে একটা মেয়ে একটা ছেলের সাথে অনেক ক্লোজ হয়ে বসে আছে। ভালো করে জুম করে ছবিটা দেখে নূরের মাথায় আকাশ ভেঙে পড়ল। ছবিটা আর কারো না, নিহাল আর রুহি। নূর এই ছবি দেখে একদম ভেঙে পড়েছে। কি করবে কিছুই মাথায় আসছে না। আসলে কি রুহির সাথে নিহানের কোনো সম্পর্ক আছে?
নিহানকে তো আজকে আমি রুহির সাথে কথা বলতেও শুনেছি। না, এটা কিছুতেই হতে পারে না। আচ্ছা, নিহানকে রুহিকে ভালোবাসে? আর রুহি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে কি করে পারলো আমার এত বড় ক্ষতিটা করতে? আমি যে নিহানকে ছাড়া বাঁচবো না। নূর এইসব ভেবে কান্না শুরু করে দিল। নূর আর একবার ছবিটা দেখে দৌড়ে রুমে গিয়ে সবকিছু ভাঙতে লাগলো। নূর এতটাই রেগে গেছে যে চোখের সামনে যা পাচ্ছে তাই ভাঙছে। প্রায় সবকিছু ভেঙেই নূর রুমের লাইটটা অফ করে দিয়ে বিছানায় এক কোণায় গজিসুটি মেরে বসে কান্না করছে। নিহাল 8টার দিকে বাসায় এসে ঘরে ঢুকেই কিসের সাথে জানি স্লিপ খেলো। পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ অন করে নিচের দিকে আলোটা যেতেই একটি ফুলদানির ভাঙাংশ দেখলো নিহান। ভালো মতো লক্ষ্য করে দেখলো শুধু ফুলদানি না, নিচে আরো অনেক কিছু ভাঙা অবস্থায় পড়ে আছে, আর পুরো ঘরটাই অন্ধকার। ঘটনা কি? এইসব ভাঙলো কি করে? আর নড়িবা কোথায় গেল? লাইটটা জ্বালিয়ে দেখি তো রুমের কি অবস্থা। নিহাল মোবাইলের ফ্ল্যাশের সাহায্যে ঘরের লাইটটা অন করলো। নিহাল লাইট অন করে দেখলো পুরো রুমে যত শোপিস আর খেলনা ছিল সব ফ্লোরে পড়ে আছে, আর নূর বিছানায় এক কোণে হাঁটুর সাথে মাথা ঠেকিয়ে গুটিসুটি মেরে বসে আছে। নূরকে এই অবস্থায় বসে থাকতে দেখে নিহান নূরের পাশে গিয়ে দাঁড়ালো। নীর বেঘরে কান্না করায় নিহান যে ঘরে এসেছে বুঝতে পারেনি। নিহান নূরের পাশে যেতে শুনতে পেল। আচ্ছা নিহান, তুমি কি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই কি আমাকে বিয়ে করেছো? আমি তো ভুল স্বীকার করেছিলাম, তার জন্য দাদুর কাছে ক্ষমাও চেয়েছি। রুহি কি আমার থেকে বেশি সুন্দর? কি আমার থেকে বেশি তোমাকে ভালোবাসতে পারবে? নিহান, আমি যে তোমাকে অন্য কারোর সাথে একদম সহ্য করতে পারি না। আমি তো পুরোপুরি তোমার ভালোবাসা পেতে চাই। তুমি রুহিকে ভালোবাসো বলেই কখনো আমাকে নিজের পুরোপুরি কাছে টেনে নাওনি। বুঝেছি নিহান, তুমি কখনোই আমার মনকে একবারও বুঝতে চেষ্টা করনি। যদি করতে, তাহলে কখনো আমাকে এতটা কষ্ট দিতে পারতা না। নিহান, আমি যে তোমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। আজকে যে করেই হোক তোমার থেকে আমার ভালোবাসা আদায় করে নিব, যতই কষ্ট হোক। আজকে নিজের সবটা দিয়ে তোমাকে ভালোবাসবো। তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, তোমাকে হারিয়ে ফেলবো, এই কথাটা ভাবতেই আমার বুকটা ফেটে যাচ্ছে। না না, তোমাকে কিছুতেই হারাতে দেওয়া যাবে না। তোমার মতো এমন একটা বর পাওয়া ভাগ্যের ব্যাপার। নূরের কথাগুলো শুনে নিহান হেসে দিল, অনেক জোরেই হেসে দিল। নূর মাথা তুলে দেখে নিহান এসে পড়ছে। নিহানকে দেখে নূর চোখ দুটো মুছে ফেলল, কিন্তু নূরের কান্না কিছুতেই থামাতে চাইছে না। নূর এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। নিহান একবারে নূরের গা ঘেঁষে বসে, কি হয়েছে নূর? তুমি কান্না করছো কেন? আর ঘরের এই অবস্থা কি করে হলো? আমার জানা মতে আজকে কোনো ভূমিকম্প হয়নি। নূর কিছু বলল না, চুপ করে বসে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। নিহান আবার বলল, কি হয়েছে? কথা বলবা না আমার সাথে? আচ্ছা, আমাকে না বললে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে? আর আমি যদি না বুঝি তাহলে এটা সমাধান করব কি করে? কথাগুলো বলেই নিহান নূরের হাত চেপে ধরল। নিহান নূরের হাত ধরায় নূর ব্যথা পেয়ে করে উঠল। কি হয়েছে তোমার? তুমি এইভাবে চিৎকার দিলে কেন? বলেই নিহান ভালো মতো নূরের হাতের দিকে তাকিয়ে দেখল ওর হাতের অনেকখানি কেটে গেছে। নূর নিহানের এইরকম কথা শুনে ভয় পেয়ে গেল, তাই মাথা নিচু করেই ভয়ে বলল, তুমি যখন আমার হাত ধরলে তখনই হাতে ব্যথা পেলাম। কি যেন একটা ভাঙার সময় তখন হাতে একটু ব্যথা অনুভব করেছিলাম, হয়তো তখনই হাতটা কেটে গেছে। অনেক ভীত স্বরে নূর নিহানকে কথাগুলো বলল। নিহান বসা থেকে উঠে ড্রয়ার থেকে গিয়ে ফার্স্ট এড বক্সটা বের করে আনলো। নূরের হাত দিয়ে অনেক রক্ত পড়ছে। নিহান হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলল, এইসব ভাঙলে কেন? আর এইভাবে এখনো কান্না করছো কেন? ঘটনাটা কি খুলে বলো তো। আজকে আমার সম্পূর্ণ অধিকার আদায় করে নিতেই হবে, যে করেই হোক আর যত কষ্টই হোক। কিছুতেই নিহানকে অন্যের হতে দেওয়া যাবে না। আমি যে নিহানকে অনেক ভালোবাসি, নিহানকে ছাড়া এখন আমি আমাকে কল্পনাই করতে পারবো না। কথাটা মনে মনে ভেবে নূর আবেদনময়ী হয়ে নিহানের দিকে তাকালো। নিহানও নূরের দিকে তাকিয়ে আছে। অনেক কান্না করার ফলে নূরের চোখ দুটো একদম লাল হয়ে ফুলে আছে। নিহান আবারও শান্ত গলায় নূরকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্লিজ বলো না, আমার তো কিছু ভালো লাগছে না। নিহানকে আর কিছু বলতে না দিয়ে নূর নিজের ঠোঁট দিয়ে নিহানের ঠোঁট চেপে ধরল। নিহান অনেকক্ষণ নূরের সুইট পাপ্পের মজা নিয়ে নূরের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু নূর অনেক জোরে নিহানের মাথা আঁকড়ে ধরে থাকায় কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। প্রায় 10-15 মিনিট পর নিহানকে ছেড়ে দিল। নূর নিহানকে ছেড়ে দিয়ে এখন আবার কান্না শুরু করে দিল।
নিহান কিছু বুঝে উঠতে পারছে না কেন এমন করছে। সবকিছু নিহানের মাথার উপর দিয়ে যাচ্ছে। নূর, কি হয়েছে তোমার? তুমি এইরকম করছো কেন? আর এইভাবে কান্নাই বা কেন করছো? কিছু তো বলছো না। আচ্ছা, তুমি শুয়ে রেস্ট নাও। যখন তোমার মন ভালো হবে তখনই আমাকে সবকিছু বলো। বলেই নিহান বিছানা থেকে উঠে যেতে নিবে, এমন সময় নূর বিছানায় হাতটা চেপে ধরল। নূর নিহানের হাতটা ধরে টান মেরে নিহানকে বিছানায় ফেলে দিয়ে নিহানের বুকের উপর উঠে বসলো। নূর, কি হয়েছে তোমার? তুমি এইরকম করছো কেন? ছাড়ো প্লিজ, তোমার শরীর এখন ঠিক নেই। এইসব কি করছো? নিহান, তুমি শুধুমাত্র আমার। তুমি আমার ছাড়া অন্য কারো হতে পারবে না। তুমি যদি আমাকে ছেড়ে কখনো যাও, তাহলে তোমাকে খুন করে আমি নিজেও মরে যাব। তুমি কি বোঝো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা বলেই নূর নিহানের মুখের সামনে মুখটা নিয়ে নিহানের সারা মুখে চুমু দিতে শুরু করে দিল। নূর নিহানকে এভাবে চুমু দিচ্ছে যে নিহান নূরের চুমুর নেশায় পড়ে যাচ্ছে। নূর, প্লিজ ছাড়ো আমাকে। না, আজকে আমি আমার অধিকার আদায় করে নেবই। তোমাকে অন্য কারোর হতে দেব না। আর ওই কুত্তি রুহির তো কখনোই না। এই সুন্দর আর কিউট বরটা শুধু আমার। কথাটা বলেই একের পর এক চুমু নিহানের কপালে, মুখে, ঠোঁটে, গলায় দিয়ে যাচ্ছে। নূর একদম পাগলের মতো নিহানকে আদর করেই যাচ্ছে। নিহানও আর বাধা দিতে পারল না। নূরের নেশা আঁকড়ে ধরল নিহানকে। নিহানও নূরকে কাছে টেনে ভালোবাসায় ভরিয়ে দিল। নিহান আর নূর একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমন সময় নিহানের ফোনটা বেজে উঠল। নিহান ফোনটা হাতে নিয়ে দেখল দাদু ফোন করেছে, তাই সাথে সাথে ফোনটা রিসিভ করে। হ্যালো, দাদু বলো। দাদু ভাই, তুই ট্রেনে নাকি প্লেন দিয়ে যাবি? দাদু, আমি ভাবছিলাম আমি নিজেই গাড়ি ড্রাইভ করে যাব। ও, তাহলে তো খুব ভালো কথা। আমি ওইখানে ম্যানেজারকে বলে দিচ্ছি সবকিছু ঠিকঠাক করে রাখতে। আমার দাদুভাই বিয়ে করার পরে প্রথম কোথাও বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে, একটা ব্যাপার স্যাপার আছে না? তাহলে দাদু, কখন রওনা দিব? তুই বরং কালকে সকালেই চলে যা, সকালের দিকে জ্যাম থাকে না, তুই রিল্যাক্সে চলে যেতে পারবি। আচ্ছা, ঠিক আছে। আর তুমি কোথায়? বাসায় আসবে কখন? এই তো একটু পরে আসবো, তুই আর নূর খেয়ে শুয়ে পড়। আচ্ছা। ফোনটা রেখে নিহান নূরকে বলল, তোমার জরুরি কোনো জিনিস নেওয়া থাকলে নিয়ে নিও। আর বেশি কাপড় নিও না, কারণ কাপড়ে ব্যাগ টানাটানি আমার একদম ভালো লাগে না। তাহলে আমি ওইখানে গিয়ে পড়বো কি? কেন? ওইখানে গিয়ে আমরা শপিং করব। আচ্ছা, তাহলে ঠিক আছে। নূর অনেক খুশি হয়ে কথাটা বলল। দাদুর আসতে একটু দেরি হবে, আমাদের খেয়ে শুয়ে পড়তে বলছে। আচ্ছা, চলো। তারপর নিহান আর নূর শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল রাতের খাবার খেতে। নূর টেবিলে সবকিছু সাজিয়ে তারপরে দুইজনে একসাথে রাতের খাবার খেয়ে ঘরে এসে শুয়ে পড়ল। নূর নিহানকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে, এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে যে নিহানকে ছেড়ে দিলেই দূরে কোথাও হারিয়ে যাবে। নূর নিহানের বুক থেকে মাথাটা বের করে অনেকটা করুণ সুরে নিহানকে বলল, নিহান, তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। নিজে কষ্টে থাকবো, তারপরেও তোমাকে কষ্ট দেব না। প্লিজ আমাকে ছেড়ে রুহির কাছে চলে যেও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না আমি। নিহান, তোমাকে যে আমি অনেক ভালোবেসে ফেলেছি। নূর কান্না করতে করতে কথাগুলো বলল নিহানকে। নিহান নূরের কথা শুনে নূরকে আরো একটু শক্ত করে বাহুতে চেপে ধরে বলল, নূর, তুমি আজকে কেন এমন করছো? আমি কিছুই জানি না। আর হ্যাঁ, রুহির সাথে আমার একটা সম্পর্ক ছিল, তাই শুধুমাত্র তোমার সাথে বন্ধুত্ব করার জন্যই করেছিলাম। কিন্তু এখন আর আমাদের মাঝে সেই সম্পর্কটা নেই। কিন্তু রুহি বারবার আমার জীবনে আসতে চাচ্ছে, কিন্তু আমি তা হতে দিব না। আর একটা কথা, আমিও তোমাকে বড্ড ভালোবাসি। কখনোই তোমাকে ছেড়ে যাব না, আর তোমাকেও আমার থেকে দূরে যেতে দিব না। তোমাকে একটা কথা বলি। একটা কেন, তোমার যত খুশি কথা বলো। আজকে আমি তোমার সব কথা শুনবো। সব শুনতে হবে না, আপাতত একটা শুনলেই হবে। বলো, কি কথা? আমাকে সবাই নূর বলে ডাকে, কিন্তু তুমি তো আমার লাইফে একটা স্পেশাল মানুষ। তাই তুমি অন্য নামে ডাকবা। আমি চাই তুমি আমাকে যে নামে ডাকবা, ওই নামে যাতে আর কেউ না ডাকে। কি নামে ডাকবো? আমার নাম তোহা নুহা নূর। তুমি আমাকে আজকে থেকে নুহা বলে ডাকবা। আচ্ছা বাবু, এখন ঘুমাও, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আচ্ছা। বলেই নূর নিহানের বুকে মাথা রেখে শুয়ে রইল। আর নিহানকে পরম যত্নে বুকের সাথে তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রুহির কথা শুনে নীল রুহির দিকে ঘুরল। রুহি নীলের চেহারা দেখেই কেমন জানি ঘাবড়ে গেল। রুহি নীলের দিকে তাকিয়ে বলল, নীল, তুমি? হ্যাঁ, আমি। কি হয়েছে? আর এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন?
আমাকে কি আগে কখনো দেখোনি? না, তেমন কিছু না। তোমার পরিচয় করিয়ে দেই। ও হলো আমার বেস্ট ফ্রেন্ড নূর। আর নূর, ও হলো আমার কাজিন নিহান নীল। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক ভাইয়া, সরি, আমি বুঝতে পারিনি আপনি যে রুহির কাজিন। একটু টেনশনে আছি তো, তাই খারাপ বিহেভ করেছি। আরে সরি বলতে হবে না, আমি তেমন কিছু মনে করিনি। আর রুহি, চলো আমরা বাইরে যেয়ে কোথাও আড্ডা দেই। চলো। নূর, তুই থাক, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। বলেই নিহাল আর রুহি ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আর নূর আগের মতোই চুপচাপ বসে আছে। রুহি, আমাকে একটা সাহায্য করবে? বলো, কি সাহায্য? আর আমি তো তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি আমার জন্য সবকিছু করতে পারো মানে? হুম তোমাকে তো আমার ছোট থেকেই অনেক ভালো লাগে। আর ভালো লাগার মানুষের জন্য সবকিছু করব। না তো কার জন্য করব? আচ্ছা, আমার কথা শোনো। তোমার কথা শোনার জন্যই তো বসে আছি, কিন্তু তুমি তো কিছু বলছো না। তাহলে শোনো, ওই যে ক্লাসে যে মেয়েটা ভাব নিল আমার সাথে, হ্যাঁ নূর। ওকে একটা শিক্ষা দিতে হবে। আর তুমি যদি ওর সাথে আমার বন্ধুত্ব করে দিতে সাহায্য করো, তাহলে আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড বানাবো। হ্যাঁ, আমি তোমার বেস্ট ফ্রেন্ড হব না, তাহলে কি হবে? গার্লফ্রেন্ড হব। এই মাইয়া কি পাগল নাকি? আর নূরকে শিক্ষা দিতে হলে রুহির হেল্প আমার লাগবেই, কারণ এই কলেজে আমি আর কাউকে চিনি না। যাই হোক, কিছুদিন ওর সাথে নাটক করে দেখি কি হয়। কি হলো, কিছু বলছো না যে? একটা কন্ডিশনে তোমার কথায় রাজি হতে পারি। কি? আমাদের মাঝে যে সম্পর্ক আছে, এইটা কাউকে জানানো যাবে না। যদি কেউ জেনে যায়, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক রাখবো না। ঠিক আছে। কথাটা বলেই রুহি খুশি হয়ে নিহানকে আলতো করে জড়িয়ে ধরল। নিহান কিছু বুঝে ওঠার আগেই নিহানকে ছেড়ে সরি, বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো। সমস্যা নেই, কিন্তু নেক্সট টাইম থেকে একটু খেয়াল রেখো। আচ্ছা, এখন ক্লাসে চলো। আর 5 মিনিট বাকি আছে ক্লাসের। বলেই রুহি নিহানের হাত ধরে ক্লাসে চলে গেল। রুহি ক্লাসে ঢুকে নূরের পাশে বসে রইল। আর নিহানও একটা সিটে বসে পড়ল। বর্তমানে সকালবেলা ঠোঁটের স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে গেল নুহার। নুহা চোখ দুটো খুলে দেখে নিহাল একদম ওর মুখের সামনে মুখ এনে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহানের গরম নিঃশ্বাস নুহার মুখের উপর পড়ছে। নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নুহা লজ্জা পেয়ে নিহানের গলা জড়িয়ে ধরল। কয়টা বাজে জানো? না বললে জানবো কি করে? আমাদের সকাল 8টার দিকে বাসা থেকে বের হতে হবে, আর এখন 7টা বাজে। তোমার তো আবার সাজতেই লাগবে 1 ঘন্টা। আমি সেই কোন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে গেছি। আমি তো তাড়াতাড়ি ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু তুমিই তো ঘুমাতে দিলে না। নিহান নুহার কথা শুনে অবাক হয়ে নুহার দিকে তাকালো। নিহান নুহাকে নিজের আরেকটু কাছে টেনে নিল। নুহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মিথ্যাবাদী, কালকে তো আমি তোমাকে কিছু করি নাই। যা করার তুমি করছো, আর আমি তোমাকে না। তুমি আমাকে ঘুমাতে দাওনি। যাই হোক, এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হও। নিহান বাবু, আর একটু ঘুমাই। আজকে না আমার অনেক ঘুম পাচ্ছে। আর একটু লেট করে গেলে কি হবে? আমরা তো আমাদের গাড়ি দিয়েই যাব, তাই না? আমরা যেভাবেই চাই। তোমার এখন ঘুম থেকে উঠতে হবে মানে উঠতেই হবে। না, আমি উঠবো না। নিহান আর কিছু না বলে উঠে বসে নুহাকে টেনে উঠাবার চেষ্টা করল, কিন্তু নুহা না উঠে নিহানের হাত টান মেরে আবার নিহানকে শুইয়ে দিল। নিহান শুয়ে পড়ার সাথে সাথেই নুহা নিহানের উপরে উঠে নিহানের গলা চেপে ধরে বলল, এই কুত্তা, তুই কি আমাকে অত্যাচার আর কষ্ট দেওয়া ছাড়া আর কিছু করতে পারিস না? সব সময় আমাকে এত অত্যাচার করিস কেন? তোর এসব অত্যাচার আমি আর সহ্য করব না। এইবার থেকে সব কিছুর প্রতিশোধ নেব, দেখে নিস। আহ, গলা ছাড়ো। ছাড়বো না, আজকে তোকে মেরেই ফেলবো। না না, তুই মরলে আমিও তো মরে যাব, কারণ তোকে অনেক ভালোবাসি রে পাগল। নুহা কথাটা বলে নিহানের গলাটা ছেড়ে দিয়ে অনেক শক্ত করে নিহানকে জড়িয়ে ধরল। নিহানকে ছেড়ে দিয়ে যখন নুহা একটু মাথা তুলে নিহানের দিকে তাকালো, তখন নিহানের চোখ আটকে গেল নুহার কাঁপা কাঁপা ঠোঁট দুটোর উপরে। নুহার ঠোঁট অতিরিক্ত লাল হওয়ায় এমনি ওর ঠোঁট দুটির প্রতি দুর্বল নিহান। নিহান নুহার ঠোঁট দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। নিহানের নিজের অজান্তে হাত দুটো নুহার চুলের পেছনে চলে গেল। তারপর নুহার মাথাটা ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান নুহাকে কিস করছে এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিল। নুহান নুহাকে ছেড়ে দিয়ে, কে? ছোট সাহেব, আমি রহিম। কর্তা খাবার টেবিলে বসে আছে, আপনাদের তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসতে বলছে। তুমি যাও,
আমরা আসছি। নোহা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হও। দেখছো, দাদু রহিম ভাইকে পাঠিয়েছে আমাদেরকে ডাকতে। কিন্তু তোমার আমাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসতে হবে, না হলে আমি বিছানা থেকে উঠবো না। নিহান চুপচাপ 1 মিনিট ভেবে বলল। ঠিক আছে, এইদিকে আসো। নুহা নিহানের পাশে আসতেই নিহান নুহাকে কোলে তুলে নিল। আর নুহা অনেক রোমান্টিক মোডে নিহানের গলা জড়িয়ে ধরে আছে। নিহান নুহাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে নিচে খাবারের টেবিলে চলে আসলো। একটু পরে নুহাও রেডি হয়ে খাবারের টেবিলে চলে আসলো। তারপর সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট শেষ করে দাদুর কাছ থেকে বিদায় নিয়ে নিহান আর নুহা দুজন বেরিয়ে পড়লো চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে। নিহান গাড়ি ড্রাইভ করছে আর নুহা পাশের সিটে বসে আছে। দুজনে চুপচাপ গাড়িতে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। গাড়ির ভিতরে একদম স্তব্ধ পরিবেশ, কিন্তু নুহার আর ভালো লাগছে না। তাই সে নিজেকে থেকেই কথা বলা শুরু করলো। আচ্ছা, আমাদের চট্টগ্রাম যেতে কতক্ষণ সময় লাগবে? ঠিক বলতে পারবো না। তুমি তো এখানে অনেকবার গিয়েছিলে, তোমার তো জানার কথা কতক্ষণ লাগবে। আমার গাড়িতে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না। আমি তো গাড়িতে উঠে কয়েকবার বমিও করেছি। অনেক গিয়েছি তো কি হয়েছে? আমি কি সময় দেখে গিয়েছি নাকি যে জানবো কতক্ষণ লাগবে? কিন্তু আমরা বিকালের ভিতরে চলে যাব, এইটা শিওর। আর তোমার বসে থাকতে ভালো না লাগলে শুয়ে যাও। কি? বিকাল? এতক্ষণে তো আমি মরেই যাব। আর এই গাড়িতে শুয়ে যাব কি করে? নোহা, তুমি কি একটু চুপ থাকবা প্লিজ? দেখছো তো আমি ড্রাইভ করছি। ড্রাইভ করার সময় কেউ কথা বললে আমার খুব রাগ ওঠে। নিহান অনেক জোরে ধমক দিয়ে কথাটা বলল নুহাকে। তাই নুহা আর কিছু না বলেই মনটা খারাপ করে মাথা নিচু করে বসে রইল। তোমাকে আজকে অনেক স্মার্ট আর কিউট লাগছিল, তাই একটু কথা বলতে ইচ্ছে করছিল। কিন্তু তুমি কি করলে? আমাকে ধমক দিলা। তুমি আমার সাথে কথা বললেও আমি আর তোমার সাথে কথা বলবো না। আবার দুজনেই চুপচাপ বসে গাড়িতে আছে, কেউ কোনো কথা বলছে না। আগের মতোই নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে একটা অনেক জোরে আওয়াজ হয়ে গাড়িটা থেমে গেল। নুহা অনেকটা ভয় পেয়ে গেল। ভীত গলায় নিহানকে জিজ্ঞেস করলো। নিহান, কি হয়েছে? এমন শব্দ হলো কেন? গাড়ির চাকা ব্লাস্ট হয়ে গেছে। আমাদের এখন থেকে ঠিক 7 কিলোমিটার দূরে একটা গ্যারেজ আছে। এতখানি। এখন তোমাকে না হলে আমাকে যে কোনো একজনকে হেঁটে হেঁটে যেতে হবে। তোমাকে তো আর পাঠানো যাবে না, তাই আমাকে যেতে হবে। ওই নিস্তব্ধ ঘন জঙ্গলে তোমাকে ছাড়া আমি কিছুতেই একা থাকতে পারবো না। আর আমার মতো সুন্দরী মেয়েকে দেখলে যে কেউ এসে আমাকে নিয়ে যেতে পারে। আল্লাহ, যদি আমাকে রেপ করে মেরে ফেলে, তাহলে আমি তোমাকে কোথায় পাবো? হায় আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। এই মেয়ে, চুপ থাকবে একটু? আর তুমি তো গাড়ি চালাতে পারো, তাহলে তুমি গাড়ি চালাও, আমি বরং ধাক্কা দেই গাড়িটা। ঠিক আছে। নিহান গাড়ি থেকে বের হয়ে ধাক্কা দেওয়া শুরু করলো, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। অনেকক্ষণ ধাক্কা দিয়ে নিহান ক্লান্ত হয়ে আবার গাড়ির সামনে এসে নুহাকে বলল। নোহা, তুমি গাড়িতে বসো, আমি একটু সামনে গিয়ে দেখি কাউকে পাই কিনা। আচ্ছা, তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে। আর শোনো, তুমি কিন্তু গাড়ি থেকে বের হবে না। তোমার মতো সুন্দরী মেয়ে পেলেই কিন্তু এই ডাকাতরা ধরে নিয়ে যাবে। এখন আমাকে ভয় না দেখিয়ে তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো তো। এই জঙ্গলের ভিতরে আল্লাহই জানে কোনো মানুষ পাওয়া যাবে কিনা। আর তোমার মতো মারাত্মক সুন্দরীকে একা রেখে যেতেও ভয় হচ্ছে। যাই হোক, সামনে গিয়ে দেখি কারো সাহায্য পাই কিনা। বলেই নিহান সামনের দিকে হাঁটা শুরু করে দিল। একটু সামনের দিকে হেঁটে যেতে একটা গাড়ি দেখলো নিহান। নিহান গাড়িটা দেখে অনেক খুশি হয়ে গাড়িটার সামনে গেল। গাড়িটার সামনে গিয়ে দেখে একটা বৃদ্ধ লোক গাড়িতে বসে আছে। নিহান বৃদ্ধ লোকটার সামনে গিয়ে বলল। আঙ্কেল, আমার গাড়ির চাকাটা ব্লাস্ট হয়ে গেছে, যদি আপনি আমাকে একটু সাহায্য করতেন। বাবা, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। তোমাকে দেখে অনেক ভদ্র ফ্যামিলির ছেলে মনে হচ্ছে। আমার কাছে 2টা অতিরিক্ত চাকা আছে, তুমি একটা নিয়ে যেতে পারো। ধন্যবাদ, কিন্তু আপনার গাড়ি কি হয়েছে? জানি না, হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমি দেখছি। নিহানের গাড়ি সম্পর্কে অনেক ভালো ধারণা আছে। একটু পরে ওই আঙ্কেল গাড়ি ঠিক করে দিল। আঙ্কেল, গাড়িটা এবার স্টার্ট দেন তো। নিহানের কথা শুনে বৃদ্ধ লোকটি গাড়ি স্টার্ট দিল আর গাড়িটি স্টার্ট হয়ে গেল। এইটা দেখে বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলল। বাবা, তুমি আমার অনেক উপকার করলে। এই জঙ্গলের ভিতরে যদি তুমি না আসতে তাহলে আমার এইভাবে গাড়ি নিয়ে বসে থাকতে হতো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে আরে আঙ্কেল, এইভাবে বলছেন কেন? আপনিও তো আমার উপকার করলেন। যাই হোক আঙ্কেল, আমি এখন আসি। আমার বউ
গাড়িতে একাই বসে আছে। আচ্ছা যাও, আমিও চলে যাই। বাই আঙ্কেল, ভালো থাকবেন। তুমিও। বলেই বৃদ্ধ লোকটি গাড়ি নিয়ে চলে গেল। আর নিহান চাকাটি নিয়ে গাড়িতে লাগিয়ে দিল। তারপরে আবার গাড়ি নিয়ে চলতে শুরু করে দিল। নিহান আর নুহার বাড়িতে আসতে রাত 8টা বেজে গেল। নিহান বাসার ম্যানেজারকে দিয়ে কিছু খাবার আনিয়ে ডিনারটা করে রুমে এসে ঘুমিয়ে পড়ল। নুহাও খাওয়া শেষ করে এসে নিহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালবেলা আবার কারো ঠোঁটের স্পর্শে ঘুমটা ভেঙে গেল নুহার। নুহা জানে না এটা কার স্পর্শ। নুহা চোখ দুটো খুলে দেখে নিহান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহান এমন ভাবে তাকিয়ে থাকা দেখে কিছুটা লজ্জা পেয়ে গেল নুহা। এইভাবে তাকিয়ে কি দেখছো? কেন? তোমাকে দেখছি। আমাকে কি আগে কখনো দেখোনি? কথাটা বলি নুহা বিছানা থেকে উঠতে যাবে, কিন্তু নিহান উঠতে দিচ্ছে না। চুপচাপ শুয়ে থাকো, একদম উঠবে না। তোমাকে জড়িয়ে ধরে আরো ঘুমাবো আমি। বললেই হলো নাকি? নিহার নিজের ঠোঁট নুহার ঠোঁটের একবারে কাছে নিয়ে গিয়ে, নোহা, তুমি কতটুকু সুন্দর তা কি তুমি জানো? না। আচ্ছা, আমি কতটুকু সুন্দর? তোমার টানা টানা ভীত হরিণীর মতো চোখ দেখে আমি মুগ্ধ। তোমাকে দেখে আমার মনে হয় তুমি কোনো স্বর্গীয় অপ্সরী নেমে এসেছ স্বর্গ থেকে। তোমাকে না দেখলে কারো ঠোঁট যে এত অপরূপ সুন্দর হতে পারে এটা আমি উপলব্ধি করতে পারতাম না। তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখলে আমার মনে হয় তুমি কোনো ঘুমন্ত পরী। তোমার অপরূপ সৌন্দর্যের বর্ণনা যতই করি মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। থাক, আর বর্ণনা করতে হবে না। যতটুকু করেছে ততটুকুই বেশি। নুহা কথাটা বলেই মাথাটা একটু উঁচু করে নিহানের কপালে একটা চুমু দিয়ে দিল। নিহান নুহার দিকে তাকিয়ে আবার বলল, নোহা, বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাও। আমরা বাইরে ব্রেকফাস্ট করে পরে শপিংয়ে যাব। আচ্ছা। অনেক খুশি হয়ে কথাটা বলল নুহা। নুহা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। তারপর নিহানের সাথে বেরিয়ে পড়ল। ব্রেকফাস্ট করে দুজনেই শপিং মলে চলে গেল। নোহা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি গাড়িটা পার্ক করে আসছি। আচ্ছা। নিহান গাড়িটা নিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরে নিহান হাঁটতে হাঁটতে চলে আসলো। নিহান আসার পরে নুহা লক্ষ্য করলো কয়েকটা মেয়ে নিহানের দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। নুহা ওই মেয়েগুলোকে পাত্তা না দিয়ে নিহানকে নিয়ে শপিং এর ভেতরে ঢুকে গেল। নিহান আর নুহা শপিং মলের 3 তলায় চলে গেল, কারণ ওইখানে শাড়ি আর মেয়েদের সবকিছুই পাওয়া যায়। নুহার অনেকগুলো শাড়ির দোকান ঘুরে ফেলেছে, কিন্তু কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না। নুহা পিছনের দিকে তাকাতেই লক্ষ্য করলো কিছুক্ষণ আগের মেয়েগুলো এখনো তাদের পিছনে দাঁড়িয়ে আছে আর নিহানের দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। আবার মেয়েগুলো নিহানের দিকে তাকিয়ে কি জানি বিড়বিড় করে বলছে। অনেকটা দূরে থাকায় নুহা কিছু শুনতে পাচ্ছে না। মেয়েগুলোকে নুহার একদম ভালো লাগছে না, তাই নিহালকে বলল, ওই, আমার ভালো লাগছে না, চলো আমরা বাসায় ফিরে যাব। আর এইখানে ভালো কোনো শাড়ি নেই, দেখছো তো আমার একটাও শাড়ি পছন্দ হচ্ছে না। বাসায় চলে যাওয়া মানে শাড়ি পছন্দ হয় না? তাহলে অন্য কিছু কিনো। যদি কিছুই না কিনো তাহলে কি তুমি বাসায় কাপড় ছাড়া থাকবে নাকি? যাই হোক, চলো এখন অন্য দোকানে যাই। নুহা আবার মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলো। এইবার দেখলো মেয়েগুলো অন্যদিকে ঘুরে আছে। এইটা দেখে নুহা নিহানের হাত টান মেরে অন্য দোকানে দ্রুত নিয়ে গেল। নোহা, তোমার কি হয়েছে? তুমি এইরকম আজব ব্যবহার করছো কেন? আমার কিছুই হয়নি, আর তুমি এত কথা না বলে আমার জন্য শাড়ি পছন্দ করো। আচ্ছা। নিহান নুহার জন্য একটার পর একটা শাড়ি বের করে দেখছে, আর এইদিকে নুহা বারবার এইদিকে ওদিকে তাকাচ্ছিল মেয়েগুলো আছে নাকি দেখার জন্য। না, মেয়েগুলি নেই, হয়তো আমাদের খুঁজে পাচ্ছে না। আল্লাহ বাঁচালে তুমি। যেইভাবে মেয়েগুলি নিহানকে দেখছিল মনে হচ্ছিল চোখ দিয়েই গিলে নেবে। নোহা, এই পিঙ্ক কালারের শাড়িটা দেখো তো, তোমাকে খুব সুন্দর মানাবে। নুহা যখন উপরের কথা ভাবছিল তখন হঠাৎ করেই নিহান নুহা ডাক দিয়ে কথাটা বলল। শাড়িটা তো অনেক সুন্দর, তাহলে এইটা নিয়ে নাও। নিব তো। তার আগে তুমি একটু পরে দেখতে শাড়িটা ঠিক আছে কিনা। শাড়িটা এইখানে পরবো কোথায়? দাঁড়াও 1 মিনিট। এই যে ভাইয়া, আপনাদের এইখানে ট্রায়াল রুম নেই? শাড়িটা পরে চেক করে নিলে ভালো হতো। জি ভাইয়া আছে, ওই যে ওইদিকে টয়লেট রুম। লোকটা হাত দিয়ে ইশারা করে রুমটা দেখিয়ে দিল। নিহান রুমটা দেখতে পেয়ে নুহাকে বলল। নোহা, আমার সাথে আসো। বলেই নিহাল ট্রায়াল রুমের দিকে হাঁটা শুরু করলো। আর নুহা নিহানের পিছু পিছু যাচ্ছে আর এইদিকে ওইদিকে তাকাচ্ছে মেয়েগুলো আছে নাকি দেখার জন্য। ট্রায়াল রুমের সামনে এসে নিহান নুহাকে বলল, এই নাও শাড়িটা, আর ভিতরে ঢুকে পরে দেখো। আমি বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা।
বলেই নুহা ট্রায়াল রুমে ঢুকে যেই দরজাটা আটকাতে যাবে তখনই খেয়াল করলো মেয়েগুলো ঠিক নিহানের পিছনে দাঁড়িয়ে আছে আর এই দিক ওই দিক তাকিয়ে কাকে জানি খুঁজছে। এইটা দেখে নুহার মাথাটা গরম হয়ে গেল। রুহির হাত থেকে অনেক কষ্টে আমার নিহানকে একবার আমার কাছে এনেছি, আবার এই মেয়েগুলি কি শুরু করে দিল! হায় আল্লাহ, ওরা যদি আবার আমার নিহানকে আমার কাছ থেকে নিয়ে চলে যায়! না, আমি যেখানেই যাব সেখানে নিহানকে সাথে করে নিয়ে যাব। নুহা দরজা আটকাচ্ছে না দেখে নিহাল নুহাকে বলল, এই নুহা, কি হলো? এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, গিয়ে শাড়িটা পরে দেখো। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমিও আমার সাথে ভেতরে আসো, না হলে আমিও যাব না। আমি না গেলে তুমি যাবে না মানে কি? তোমার মাথা ঠিক আছে? এইটা পাবলিক প্লেস। এইখানে আমরা ছাড়া আরো অনেক মানুষ আছে। তারা কি ভাববে ভেবেছো? আমার মাথা সম্পূর্ণ ঠিকই আছে। এটা পাবলিক প্লেস হয়েছে তো কি হয়েছে? যার যেটা খুশি ভাবুক, আমার কিছু যায় আসে না। তুমি আমার সাথে ভেতরে যাবে, এটাই ফাইনাল কথা। আমি যদি তোমার সাথে রুমের ভিতরে যাই তাহলে কিন্তু অনেক দুষ্টুমি করব আর তোমাকে অনেক জ্বালাবো। তোমার যা খুশি কইরো, তারপরে তুমি ভেতরে আসো। তোমাকে কিছুতেই বাইরে একা থাকতে দেওয়া যাবে না। নোহার কি হলো? কালকে রাত থেকেই নোহা কেমন জানি হয়ে গেছে, বারবার শুধু আমাকে ওর কাছে টানে। নোহার তো কিছু একটা হয়েছে। আমি খুব ভালো করে নোহাকে চিনি, কোনো কারণ তো আছেই নোহার এইরকম পাগলামি করার পিছনে। যাই হোক, এখন এইসব পাগলামিকে কাজে লাগাতে হবে। নিহাল মনে মনে এইসব ভেবে নুহাকে বলল, নোহা, ভিতরে ঢুকলে আমি তোমার সাথে রোম্যান্স করব, এইটা তো কনফার্ম। কিন্তু এখন যদি আমি তোমার সাথে ভিতরে যাই তাহলে এইখানে কম বেশি সবাই দেখবে আর সবাই আমাকে খারাপ ভাববে। এতে আমার মান সম্মান কমে যাবে, ঠিক না? হুম, ঠিক। তো আমাকে ভেতরে আনার জন্য এখন কি করতে হবে? এমনি তো সারাক্ষণ আমার পিছে পড়ে থাকো, আজকে যখন আমি নিজে আসতে বলছি তাই এত কাহিনী করছো, ঠিক না? আমি একটা শর্তে আমি তোমার সাথে ট্রায়াল রুমে যেতে পারি। কি শর্ত? আমি যা চাইবো তাই তোমাকে দিতে হবে। ঠিক আছে, তুমি যা চাও তাই তোমাকে দিব, কিন্তু এখন ভেতরে আসো তো। আমি তোমাকে বিশ্বাস করি না, কারণ তুমি কেমন জানি বেইমান টাইপের। কাজ হয়ে গেলে পরে সব ভুলে যাও, তাই তোমাকে আমার শরীর ছুঁয়ে বলতে হবে। নুহা আগে পরে কি হবে না ভেবে নিহালের শরীর ছুঁয়ে বলল, নিহান, তোমার যা চাই আমি সব দিব, এই ছুঁয়ে বলছি। এবার ভেতরে আসো। হুম, চলো। নিহাল এই কথাটা বলেই নুহার সাথে ট্রায়াল রুমে ঢুকে পড়ল। নিহাল নুহার সাথে ট্রায়াল রুমে ঢোকায় তো নুহা অনেক খুশি। নিহানকে তো আমরা খুঁজে পাচ্ছি না। ওর বউ তো অনেক চালাক। ওকে নিয়ে যে কোথায় উধাও হয়ে গেল। আচ্ছা আপু, তাহলে এখন রাখি। বলেই ফোনটা রেখে দিল। মেয়েগুলো রুহির সাথে ফোনে কথা বলা শেষ করে আবার নিহালকে খোঁজায় ব্যস্ত হয়ে গেল। নিহাল ট্রায়াল রুমে ঢোকার সাথে সাথেই নুহা দরজাটা আটকে দিল। নুহা রুমের ভিতরে ঢুকে নিহালকে বলে, এইখানে চুপ করে বসে থাকো, আমি শাড়ি পরি, পরে তুমি দেখে বলবে কেমন লাগছে আমাকে। আচ্ছা। নুহা শাড়িটা পরছে এমন সময় নিহাল পেছন থেকে নুহাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে নুহার চুলের গ্রান শুকছে। ওই, কি হয়েছে? এমন করছো কেন? কেন? তুমি তো বলেছো আমার যা খুশি করতে। আমি এখন তোমার সাথে রোম্যান্স করছি। ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি কিছু করো না। আমাকে ভালো মতো শাড়িটা পরতে দিও। কথাটা বলে নুহা আবার শাড়ি পরায় মন দিল। কিন্তু এইদিকে নুহার ঘাড়ে গলায় ঘাড়ে সব জায়গায় চুমু দিয়েই যাচ্ছে নিহাল। নুহার শাড়ি পরতে পারছে না দেখে এইবার রেগে গিয়ে নিহালকে বলল, আচ্ছা, এইরকম করলে আমি শাড়ি পরবো কি করে? তুমি আমার থেকে একটু দূরে সরে দাঁড়াও। আগে আমি শাড়িটা পরে নেই, পরে যত খুশি রোম্যান্স করো। এখন তুমি ওইখানে বসে থেকে আমার শাড়ি পরাটা দেখো। আমি কি এইখানে তোমার শাড়ি পরা দেখতে এসেছি? আমি থাকলে তো তোমার শাড়ি পরে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, তুমি শাড়ি পরো, বরং আমি বাইরে দাঁড়াই। কথাটা বলেই নিহাল যে ট্রায়াল রুম থেকে বের হতে যাবে তখনই নুহা নিহালের হাতটা টান মেরে নিজের একদম কাছে এনে নিহালকে জড়িয়ে ধরে বলল, তোমার বাইরে যেয়ে দাঁড়াতে হবে না। আর তুমি বলো, এরকম করলে কি কেউ শাড়ি পরতে পারে? তুমি তো জানো আমার অনেক সুরসুরি। তুমি এমন করলে আরো বেশি সুরসুরি লাগে। আচ্ছা সরি, যাও। আমি আর এরকম করব না। আর প্লিজ, তুমিও একটু কম দুষ্টামি করো। নিহাল কিছু একটা ভেবে কিছুক্ষণ পরে বলল, ঠিক আছে, আমি আর দুষ্টামি করব না। তোমাকে এই শাড়িটাই অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে। সত্যি, আমি যদি কবি হতাম তাহলে তোমার সৌন্দর্য নিয়ে এখন অনেক বড় একটা রচনা লিখতাম।
হয়েছে, আর বাম দিতে হবে না। এবার শাড়িটা খুলে ফেলি, অনেকক্ষণ তো হলো এইখানে এসেছি। চলো। তারপরে নুহা চেঞ্জ করে নিহানের সাথে ট্রায়ের রুম থেকে বেরিয়ে পড়ল। বের হয়ে নিহান নুহাকে বলল, তুমি যে গাড়িতে বসো, আমি এই সব কিছুর বিল দিয়ে আসছি। আমি তো এই একটা শাড়ি ছাড়া কিছুই কিনলাম না। আমি কি আর কিছু কিনবো না? তুমি যে গাড়িতে যে বসতে বলছো। আমি তোমার জন্য ড্রেস কিনে আনছি, তুমি যে গাড়িতে বসো। আমি গাড়িতে গিয়ে বসবো কেন? আমিও তোমার সাথে যাব। তোমার যাওয়া লাগবে না, আমি তোমার জন্য স্পেশাল কিছু ড্রেস কিনে আনবো। তুমি বরং গাড়িতে গিয়ে বসো। আচ্ছা যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। তুমি যাও, আমি এক্ষুনি এসে পড়ছি। নুহার কিছু না বলে সোজা গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। নিহান নুহার আর নিজের জন্য অনেকগুলো ড্রেস কিনে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে বিল দিয়ে এসে নুহা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি এইখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে না বসে? তুমি তো আমাকে গাড়ির চাবি দাওনি, তাহলে কি করে আমি গাড়ির ভেতরে যাব? গাড়ি তো লক করা। ওহ সরি, আমি একদম ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন গাড়িতে ওঠো। উঠছি। কথাটা বলেই নুহা যে গাড়িতে উঠতে যাবে তখনই দেখলো ওই মেয়েগুলো নিহানকে ডাকছে। এইটা দেখে নুহার মাথা আবার গরম হয়ে গেল, তাই সে গাড়িতে না উঠে দাঁড়িয়ে রইল। নিহানকে কেউ ডাকছে দেখে নিহার পেছনে ঘুরে। জি, আমাকে রাখছেন? আপনাকেই ডাকছি, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। নিহান কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আর ওই মেয়েগুলোর মধ্যে সব থেকে বেশি সুন্দরী মেয়েটা নিহানের সামনে এসে, হ্যাঁ, আমি ঈশিতা। তোমার নাম তো মেবি নিহান। জি, আমার নাম নিহান। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কি করে? কি করে জানলাম এইটা না হয় অন্য একদিন জানলে। কি জানি বলার জন্য ডাক দিলেন। তুমি অনেক কিউট আর হ্যান্ডসাম, তোমাকে প্রথম দেখায় আমার অনেক ভালো লেগেছে। ভয় এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখছিল আর রাগে ফুঁসছিল, কিন্তু এইবার আর দাঁড়িয়ে না থেকে নিহানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি যাবে এখান থেকে? চলো। নিহান নুহার ধমক শুনে ভয় পেয়ে যায়, তাই আর ওই মেয়েগুলোর সাথে কথা না বলে গাড়িতে উঠে পড়ে। আর নুহা দাঁড়িয়ে থেকে মেয়েটাকে বলল, হাই, আমি নুহা নূর, ওই ছেলেটার স্ত্রী। আমার বর অনেক কিউট আর হ্যান্ডসাম। এইটা আমার বর, আর আমি খুব ভালো করে জানি। আপনাকে আবার নতুন করে বলতে হবে না। আমি তোমার সাথে কোনো কথা বলতে এখানে আসিনি। বলেই মেয়েটা মেয়েগুলোকে সাথে করে নিয়ে চলে গেল। আর নুহা দাঁড়িয়ে মেয়েগুলোর যাওয়া দেখছে। এই যে মেম সাহেব, আমাকে গাড়িতে উঠতে বলে নিজেই এখনো বাইরে দাঁড়িয়ে আছো? নুহা নিহানের কথা শুনে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ল। গাড়িতে উঠে দেখে নিহান ওর দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তুমি মেয়েগুলির সামনে এইভাবে আমাকে ধমক দিলে কেন? তোমাকে এত বড় সাহস কে দিছে? তুমি আমার সামনে ওই মেয়েটার সাথে কথা বললে কেন? তাই তো রাগ উঠে গিয়েছিল, আর তোমাকে ধমক দিছি। নুহার কথা শুনে নিহান অনেক রাগ উঠে গেল। নিহানের রাগ উঠলে চোখ মুখ লাল হয়ে যায়। নিহান বড় বড় চোখ করে নুহার দিকে তাকিয়ে আছে। নুহা নিহানের এইভাবে তাকিয়ে থাকা দেখে ভয় পেয়ে গেল। তোমার রাগ উঠলে তুমি আমাকে এতগুলো মেয়ের সামনে এইভাবে ধমক দিবে? তোমার জন্য এই মেয়েগুলির কাছে আমার মান সম্মান হারাতে হলো। আজকে তোমাকে বাসায় না গিয়ে আর দুপুরবেলা না খাইয়ে সারাদিন এই গাড়িতেই ঘুরাবো। কি? আমার এখনই তো অনেক ক্ষুধা পেয়েছে, প্লিজ এরকম করো না। একদম চুপ করে বসে থাকবা। নিহান অনেক রাগ নিয়ে কথাটা বলেই গাড়ি চালাতে শুরু করে দিল। আর নুহা নিহানের রাগ দেখে ভয় পেয়ে ঘেমে একেবারে একাকার হয়ে গেছে। সারাদিন ঘুরে রাতে একটা রেস্টুরেন্টে ডিনার করে পরে বাসে আসলো নিহান আর নুহা। নিহান বাড়িতে এসে গাড়িটা পার্কিং করে সোজা রুমে চলে যায়। আর নুহাও নিহানের পিছু পিছু রুমে চলে আসলো। নোহা, এই শাড়িটা পরে এসো, তোমাকে অনেক সুন্দর লাগবে। নুহা শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমে যখন যেতে নিবে তখন ডাক দিয়ে আবার বলল, নোহা, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ডাক না দিব ততক্ষণ বাইরে আসবে না। আমি ডাক দিলে আসবা, বুঝছো? হুম। নুহা লাজুক হেসে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে ঢুকে একেবারে বুকে চাপটে ধরল প্যাকেটটা। তারপরে শাড়িটা প্যাকেট থেকে বের করে অনেক সুন্দর করে পরে নিল নুহা। শাড়িটা পরে ওয়াশরুমে দাঁড়িয়ে থাকতে অনেক বিরক্ত লাগছিল নুহার। আর এদিকে নুহা ওয়াশরুমে চেঞ্জ করতে যেতেই নিহান নিজের কাজে লেগে গেল। আমার বউটার জন্য রুমটা সাজাতে হবে, সময় কম। নোহার বের হওয়ার আগেই রুমটা সাজানোর কাজ শেষ করতে হবে। ঘরটা সুন্দর করে সাজিয়ে একদম চমকে দিব নোহাকে।
বলেই নিহান ব্যস্ত হয়ে কাজে লেগে পড়ল। নুহা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে গিয়ে নিহানকে ডাক দিয়ে বলল, ওই নিহান, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? আমার ভালো লাগছে না, আমি ভেতরে আসলাম। আচ্ছা, আসো। হাঁটার সময় শাড়িটা নিচে গড়াচ্ছিল দেখে নুহা হাত দিয়ে শাড়িটা ধরে ওয়াশরুম থেকে বেরিয়েই তো ভয় পেয়ে গেল। পুরো রুমটাই অন্ধকার, এক ফোঁটাও আলো নেই কোথাও। এই অন্ধকার আর নিস্তব্ধতায় ভয় করছে নুহার। নুহা কয়েকবার নিহানকে ডাকলেও কোনো জবাব পায়নি। নুহা ঢোক গিলে চিন্তা করতে লাগলো। নিহান কোথায় গেল? এই রুমটাই বা এত অন্ধকার হলো কি করে? একটু আগেই তো সবকিছু ঠিক ছিল। নিহান তো আমাকে মাত্রই বলল ভেতরে আসার জন্য, তাহলে হঠাৎ করেই কোথায় গায়েব হয়ে গেল? নিহান, কোথায় তুমি? ভয় করছে আমার। নিহান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? নুহা, 1 মিনিট দাঁড়াও প্লিজ। কিন্তু তুমি কোথায়? নিলয় আর কিছু বলল না। এই নিস্তব্ধ কালো অন্ধকারে দাঁড়িয়ে থাকতে থাকতেই হাতে আলতো একটা হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল নুহা। আলতো করে হাতটা নুহাকে নিজের কাছে টেনে নিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। তারপর এগিয়ে এসে কানের কাছে মুখ নিল। নুহা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবে? কি সারপ্রাইজ? দেখবো। আমার হাত ধরে থাকো, আমি তোমাকে বারান্দায় নিয়ে যাই একটু। আচ্ছা। নিহা নুহার হাত ধরে বারান্দার সামনে নিয়ে গিয়ে বলল, নুহা, এইবার তুমি দরজাটা খোলো। নুহা কিছু না বলে দরজাটা খুলল। দরজাটা খুলে নুহা তো অবাক হয়ে গেল। নুহা এখনো নিহানের হাতটা ধরেছিল। নুহা অবাক আর বিস্ময় হয়ে নিহানের হাতটা আরো শক্ত করে জড়িয়ে ধরে সামনে তাকিয়ে দেখতে লাগলো। খোলা বারান্দায় দেয়ালের কার্নিশ ঘেঁষে চলছে ছোট্ট ছোট্ট অসংখ্য প্রদীপ। মিটিমিটি প্রদীপের আলোয় নুহা বারান্দায় লাগানো গাছগুলোতে ঝুলে থাকতে দেখলো ছোট্ট ছোট্ট কিছু কাগজের টুকরা, আর তা বেলুনের সাথে আটকানো। নুহা নিহানের হাতটা ছেড়ে দিয়ে দৌড়ে এসে দেখতে লাগলো ছোট ছোট কাগজগুলোতে কি লেখা আছে। বিভিন্ন রঙের কালিতে সবগুলো কাগজে শুধু একটা কথা লেখা, ভালোবাসি তোমাকে মেম সাহেব। নুহা এক এক করে সবগুলো কাগজের লেখা পড়েই হেসে দিল। নুহা পেছনে ফিরে দেখলো নিহান বারান্দায় দরজায় হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। নুহাকে নিহানের দিকে তাকিয়ে থাকতে দেখে নিহানের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। নুহাকে লাল রঙের শাড়িটাই বড্ড বেশি সুন্দর আর মায়াবতী লাগছে নিহানের কাছে। তার উপরে এই মৃদু প্রদীপের আলোয় আরো মেহনীয় লাগছে মেয়েটাকে। নুহার টানা টানা ভীত হরিণীর মতো চোখ দেখে নিহান মুগ্ধ হয়ে গেল। নুহাকে এখন দেখে নিহানের মনে হচ্ছে নুহা কোনো স্বর্গীয় অপ্সরী নেমে এসেছে স্বর্গ থেকে। নুহার ঠোঁটের কোণে হাসি রেখে নিহানের মনে হচ্ছে এই হাসিটাই পৃথিবীর সব থেকে সুন্দর হাসি। নিহান একটু একটু করে এগিয়ে গেল নুহার দিকে। নুহার লাজুক লাল টুকটুকে মুখটা দেখে একেবারে নেশা ধরে যাচ্ছে নিহানের। এগিয়ে এসে নুহাকে পেছন থেকে জড়িয়ে ধরে নুহান চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিয়ে একেবারে ঘাড়ে মুখ কুচল নিহান। তোমাকে না দেখলে কারো ঠোঁটের হাসি যে এত অপরূপ সুন্দর হতে পারে, এটা আমি উপলব্ধি করতে পারতাম না। তুমি আমার কাছে আসলেই আমার মনের ভিতরে কেমন অন্যরকম এক শিহরণ বয়ে যায়। নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হয়। তোমার লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে অল্প ঠোঁট কামড়ে দেওয়া এই হাসিটার পাগল আমি। মেম সাহেব, জানো তোমাকে আমি অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। মেম সাহেব, একটা গান শুনবা? শোনা। নুহার কানের কাছে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে গান বলতে শুরু করলো নিহান। গানের প্রত্যেকটা শব্দের সাথে নিহানের নিঃশ্বাসগুলো নুহার কানে এসে লাগছিল, আর নুহা বারবার কেঁপে উঠছিল। जीने लगा हूँ पहले से ज्यादा तुम पे मरने लगा, रहते हुआ के जो तुम पास मेरे, थम जाए पल ये वही, बस यही सोचूं मैं, थम जाए पल ये पास मेरे जब हो तुम, सोचूं मैं थम जाए पल ये पास मेरे जब हो तुम, चलती है सांसें पहले से ज्यादा दिल ठहरने लगा, तन्हाइयों में तुझे ढूंढे मेरा दिल, हर पल ये तुझको ही सोचे भला क्यों, तन्हाई में ढूंढे तुझे दिल, हर पल तुझको सोचे,
तन्हाई में ढूंढे तुझे दिल हर पल तुझको सोचे मिलने लगा दिल पहले से ज्यादा पहले से ज्यादा इश्क आने लगा। গানটা শেষ করে নিহান নোহাকে কোলে তুলে নিল। নোহা নিহানের গলায় হাত বুলিয়ে নিহানের চোখের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে গেল। লজ্জার সাথে সাথেই নোহার মুখ একদম লাল হয়ে গেল। নিহানের চোখে এখন অন্য কিছু দেখতে পাচ্ছে নোহা। মেম সাহেব চলো রুমে যাই। আচ্ছা। নিহান নোহাকে কোলে করেই রুমে নিয়ে আসলো। নোহা রুমে এসে আরেকবার অবাক হয়ে গেল। নোহা মনে মনে ভাবছে, যখন আমি বাইরে গেছিলাম তখন তো ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকারে ঢাকা ছিল, তাহলে এখন এই রুমে অনেক রঙের মোমবাতি জ্বলছে কি করে? আর খাটটার স্ট্যান্ডে কাঠবেলি, বেলি আর গোলাপ দিয়ে বানানো ফুলের শিকল ঝুলছে কি করে? বিছানার মাঝামাঝিতে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ করা। একেবারে আমাদের বাসর রাতের মতো আজকে রুমটা সাজানো হয়েছে। তাহলে কি এইসব নিহান করছে? নোহা অবাক হয়ে কিছু বলার জন্য নিহানের দিকে তাকাতেই নিহান একটা হাসি নিয়ে নোহাকে কোল থেকে একেবারে বিছানায় নিয়ে গিয়ে নামালো। নোহার পাশে বসে নোহা নিহানের এক হাত ধরে আদর মাখা কণ্ঠে বলল, এইসব কিছু কখন করলে? তোমাকে যখন ওয়াশরুমে চেঞ্জ করতে পাঠালাম তখন ঘরকে এইভাবে সাজিয়েছি, কিন্তু তখন তুমি তাড়াহুড়ো করছিল দেখে মোমবাতিগুলো জ্বালানোর সময় পাইনি, তাই ঘরটা এমন অন্ধকার আর নিস্তব্ধ হয়েছিল। তুমি যখন বারান্দায় মুগ্ধ হয়ে ওই ছোট ছোট কাগজগুলি পড়ছিলে তখন মোম সাজানোই ছিল, আমি শুধু জ্বালিয়ে দিয়েছি। আর বারান্দা কখন সাজালে? সেটা আমাদের এইখানে ম্যানেজারের ছোট ছেলেটাকে দিয়ে করিয়েছি। কার্ড আর নোট আমি নিজেই নিয়ে এসেছিলাম ঢাকা থেকে আসার সময়, কিভাবে দিব বুঝতে পারছিলাম না, তাই আর কি আজকে সকালে এইসব প্ল্যান করি। তুমি ওই ছোট ছেলেটাকে দিয়ে এত কাজ করিয়েছো? জানো ছেলেটা কিন্তু অনেক বুদ্ধিমান। ছেলেটার নাম সাকিব। সাকিবই কিন্তু আমাকে এসব করার প্ল্যান দিয়েছে। অসভ্য লোক, নিজের মতো পিচ্চি ছেলেদেরও অসভ্য বানাচ্ছে। আমি শুধু আপনার সাথেই অসভ্যতামি করি, আর ছোট ছেলেটা তো একদিন বড় হবে, তাই এখন থেকে শিখে থাকা ভালো। কথা বলেই নিহান নোহার দিকে এগিয়ে গিয়ে নোহাকে জড়িয়ে ধরল। নোহা, তোমার কি এইসব পছন্দ হয়নি? আমার অনেক পছন্দ হয়েছে। জানো, আমার না নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। নোহা, তুমি কান্না করছো কেন? আচ্ছা বলছি, আমাদের বাসরাত পালন করব আজকে। কেন? একবার না আমাদের বাসর রাত হলো? আরে ওই দিন তো আমরা কিছু করিনি, আর এর মাঝেও আমাদের ভিতরে তেমন কিছু হয়নি। যা হয়েছে সব পরশুদিন রাতে তুমি করেছো, তাই আমি ডিসাইড করেছি আবার আমরা বাসরাত করব। আর এইবার বাসরাতে আমি বিড়াল মারবই, আর এইগুলো আমি তোমার জন্য করিনি, সবকিছু করেছি আমার জন্য। তার মানে এইসব তুমি আমার জন্য করোনি? সবকিছু তোমার বিড়াল মারা আর লুচুকিরি করার জন্য করেছো? আগে জানতাম তুমি বোকা একটা মেয়ে, আর আজকে তার প্রমাণও পেয়ে গেলাম। যাই হোক, আজকে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। তোমার ভালোবাসা আমার লাগবে না। কথাটা বলেই নোহা দৌড় দিয়ে দরজার দিকে চলে গেলেও রুম থেকে বের হওয়ার আগেই নিহান ধরে ফেলল। নিহান নোহাকে ধরেই কোলে তুলে নিয়ে বিছানায় গিয়ে শুইয়ে ফেলে দিল। নিহান ছুঁড়ে ফেলে দেওয়ায় নোহা পায়ে একটু ব্যথা পেল। নিহান বিছানায় উঠে নোহার হাত নিজের হাত দিয়ে চেপে ধরল। তারপরে নোহার ঠোঁটের ঠিক উপরে নিজের ঠোঁট এনে, ওই দিন তো আমার অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছিলে, আজকেও তো সকালে কত পাগলামি করলে, তাহলে এখন হঠাৎ করে কি হয়ে গেল? এইভাবে পালাচ্ছিলে কেন? নিহান, আজকে আমার এসব করতে একদম ভালো লাগছে না। প্লিজ ছেড়ে দাও না আমাকে। নোহা অনেক চোরাচুরি করছে নিহানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু নিহানের শক্তির সাথে কিছুতেই পেরে উঠছে না। তোমাকে আমি আদর করলেই তোমার ভালো লাগবে, আর তখন না তুমি আমাকে ছুঁয়ে বললে আমি তোমার কাছে যা চাইবো তাই দিবে, যদি না দাও তাহলে কিন্তু এখন আমি মারা যাব। মারা যাব কথাটা শুনেই নোহা শান্ত হয়ে গেল, কারণ নিহান যখনই মারা যাওয়ার কথা বলে তখনই নোহা দুর্বল হয়ে পড়ে। আর নিহান এই মারা যাওয়ার কথাটা বলেই সবসময় নোহাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। মারা যাব এই কথাটা শোনার পর নিহানকে বাধা দিতে পারল না নোহা। নোহা কিছু বলছে না দেখে নিহান নোহার ঘাড়ে, গলায়, ঠোঁটে, পেটে সব জায়গায় চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। নোহাও নিহানের চুমুর নেশায় পড়ে যাচ্ছে। নোহা ধীরে ধীরে নিহানের ভালোবাসার উষ্ণতায় হারিয়ে যেতে লাগলো।
মনের কোণের সমস্ত খচখচানিটা সরিয়ে রেখে নিশানের মাতাল করা ভালোবাসায় পা এলিয়ে দিয়ে সেটা উপভোগ করার চেষ্টা করছে নুহা। আর নিহানও নিজের সব ভালোবাসা উজাড় করে তার মেম সাহেবকে ভরিয়ে দিতে লাগলো এক অজানা সুখে। আদর করা শেষ করে নিহান নুহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আর নুহাও নিহানের বুকে চুপটি করে শুয়ে ঘুমিয়ে গেল। নূর এখন কলেজ থেকে এসেই সারাদিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। একদিন রাতের বেলা নূরের বাবা এসে দরজা খুলে বলল। নূর কান্না করা বন্ধ করে দিয়ে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল। নূর কান্না করতে করতে চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে। নূরের বাবা এই অবস্থা দেখে নূরের মাথায় হাত রেখে বলল, মারে, তুই এরকম পাগলামি করছিস কেন? বাবা বিশ্বাস করো, আমি এই বিয়েটা করতে চাই না। আমি এখনো ছোট, আমি এখনো পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। এই কথাগুলো বলেই নূর কান্না করে দিল। কান্নার করার ফলে এর থেকে বেশি কিছু আর বলতে পারলো না। আচ্ছা, তোকে আমরা আর কেউ কিছু বলবো না এই বিয়ে নিয়ে, কিন্তু কিন্তু কি বাবা? তুই যে তোর দাদুকে চ্যালেঞ্জ করলি, আর উনিও তো তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিল। এখন তো উনি তোকে এই বিয়েতে রাজি করানোর জন্য অনেক কিছু করবে। আমি আর তোর মা তোর দাদুকে অনেক সম্মান করি, জানিস তো। তাই আমরাও তাকে কিছু বলতে পারবো না। তুই তো তাকে চ্যালেঞ্জ দিলি, এখন তোর নিজেকেই যা করার করতে হবে। আমরা এই ব্যাপারে তোকে কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা বাবা। অনেক হয়েছে, এইবার কান্না করা থামা। আর যা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খাবার টেবিলে আয়, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। বলেই নূর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। নূর ফ্রেশ হয়ে এসে খাবারের টেবিলে চলে গেল। সেইখানে গিয়ে দেখলো ওর ছোট বোন হীরা আর বাবা ওর জন্য অপেক্ষা করছিল। তারপরে সবাই একসাথে বসে রাতের খাবার খেলো। নূর রাতের খাবার খেয়ে আবার এসে শুয়ে পড়ল। নূর বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, দাদুর সাথে আমার ওই দিন ওইরকম ব্যবহার করা ঠিক হয়নি। দাদু বয়স্ক মানুষ, উনি মনে হয় কষ্ট পেয়েছিল। যাই হোক, দাদুকে সরি বলতে হবে। দাদুকে চ্যালেঞ্জ করাটাও মনে হয় ঠিক হয়নি। দাদু যে মানুষ, তাতে তো মনে হচ্ছে উনি এই চ্যালেঞ্জ জিতেই ছাড়বে। আমার মনে হয় ওনার নাতবউ না করা পর্যন্ত উনি আমাকে ছাড়বেই না। আচ্ছা, আমাকে কি এই বিয়ে করতেই হবে? কি জানি নাম ছেলেটার? ও হ্যাঁ, নিহান। ওর সাথেই কি আমার সারা জীবন থাকতে হবে? নূর ভাবনার ঘোর কাটিয়ে নিজের গালে আস্তে করে একটা চড় দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, ছি ছি নূর, তুই এসব কি ভাবছিস? এখন তোর বিয়ে করার সময় না। যে যাই বলুক, তুই কিছুতেই এখন বিয়ে করবি না। তুই দেখিস, ওই বুড়ো দাদু কিছুতেই তোকে ওর নাতবউ বানাতে পারবে না। দাদু যে প্ল্যানই করুক না কেন, আমাকে আমার সিদ্ধান্ত থেকে নড়াতে পারবে না। এখন আমার পরিবার থেকেও এই বিয়ে নিয়ে আর কোনো প্রেশার আসবে না। এখন শুধু দাদুকে একটু ম্যানেজ করতে পারলেই হলো। আচ্ছা, যাকে নিয়ে এত কিছু, সেই নিহানকেই তো এখনো দেখলাম না। দাদু তো আমাকে ছবি দিয়েছিল দেখার জন্য, কিন্তু আমি তো রাগ করে দেখলাম না। যাই হোক, দেখিনি, ভালো করেছি। এইসব বিড়বিড় করতে করতেই নূর কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। বর্তমানে রাত ৩টার দিকে হঠাৎ করে কিছু একটা শব্দে নুহার ঘুম ভেঙে গেল। শব্দটা ড্রয়িং রুম থেকেই আসছে। নুহা নিহানের দিকে তাকিয়ে দেখে নিহান ওর পাশেই শুয়ে আছে। হয়তো বিড়াল শব্দ করছে ভেবে নুহা এত পাত্তা না দিয়ে আবার নিহানকে জড়িয়ে ধরে শুয়ে রইল। কিন্তু একটু পরেই আবার সেই আওয়াজটা শুনতে পেল নুহা। এইবারও ড্রয়িং রুম থেকে আওয়াজটা আসলো। আওয়াজটা ছিল এরকম, ২-৩ জন জুতো পরে হাঁটলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ। নুহা আওয়াজটা শুনে মনে মনে ভাবছে, এত রাতে এই বাড়িতে কে আসবে? আর আমি ঘুমানোর আগে বাড়ির সব দরজা জানালাও বন্ধ করে এসেছি। কেউ চাইলেও ভেতরে আসতে পারবে না। আর বাড়ির ম্যানেজারের রুমটাও তো বাসার সামনের দিকে। এত রাতে তারাও বাসায় প্রবেশ করতে পারবে না। তাহলে ওইগুলি কাদের হাঁটার আওয়াজ? শব্দটা ধীরে ধীরে আরো বাড়তে শুরু করে দিল। একসময় নুহা বিছানা ছেড়ে উঠে দেখতে গেল এইটা কিসের শব্দ। নিহান লক্ষ্মী ছেলের মতো ঘুমাচ্ছিল, তাই আর নুহা ডাক দেয়নি। নুহার শরীরে এক টুকরো কাপড়ও নেই। বিছানার পাশে একটা চাদর ছিল, ওইটা পেঁচে ড্রয়িং রুমে গেল, কিন্তু নুহা ড্রয়িং রুমে গিয়ে কাউকেই দেখতে পেল না। নুহা একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে যখন ড্রয়িং রুম থেকে বেরিয়ে রুমে আসতে যাবে, তখনই নুহার মোবাইলটা ভাইব্রেশন করে উঠল। নুহা মোবাইলটা চেক করে দেখলো একটা মেসেজ এসেছে। নুহা মেসেজটা পড়ে খামতে শুরু করে দিল। মেসেজে লেখা ছিল, নিহান শুধু আমার, তুই কিছুতেই নিহানকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবি না।
তোর নিহানকে পাওয়ার জন্য আমি তোকে খুন করতেও 1 মিনিট ভাববো না। তুই চলে যা আমার আর নিহানের জীবন থেকে, এতেই তোর মঙ্গল। আর তুই চলে যাচ্ছিস কেন? আমাকে দেখবি না? তোকে দেখার জন্য যেই আমি এত দূর থেকে এখানে এসেছি। মেসেজটি যে নাম্বারটা থেকে এসেছে সেই নাম্বার চেক করলো, কিন্তু আননোন নাম্বার। ড্রয়িং রুমে সত্যি সত্যি কেউ আছে কি না দেখার জন্য নুহা আবার গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। কিন্তু নুহার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। যে মেসেজটি পাঠিয়েছি সে কি আমাকে দেখছে? যদি যদি দেখেই না থাকতো তাহলে জানলো কি করে এইখানে আমি এসেছি? না, কিছুই আমার মাথায় ঢুকছে না। ধুর, এইসব ভেবে আমার কোনো লাভ নেই। তার থেকে বরং আমি ঘরে চলে যাই। এসব ভাবতে ভাবতে নুহা আবার ঘরের দিকে যাওয়ার জন্য যখন সামনের দিকে পা দিল, তখনই আবার মোবাইলটা ভাইব্রেশন করে স্ক্রিনের বাতিটা আবার জ্বলে উঠল। আগের নাম্বার থেকেই এইবারও মেসেজটা এসেছে। নুহা এইবারও মেসেজটা ওপেন করলো। এবার মেসেজে যা লেখা ছিল তা পড়ে তো নুহার শরীর পুরো কাঁপছে ভয়ে। মেসেজটিতে লেখা ছিল, তুই যে আমাকে দেখার জন্য এতটা পাগল আমি ভাবতে পারিনি। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমরা সামনাসামনি হব। আর আমরা যেদিন সামনাসামনি হব তখনই তোর মরণ অবধারিত। নিহান শুধু আমার, ও আমার ছাড়া আর কারো হতে পারে না, মনে রাখিস। মেসেজটা পড়ার সাথে সাথেই নুহার শরীর ঘামতে শুরু করে দিয়েছে। নুহার হাত থেকে মোবাইলটাও নিচে পড়ে গেল। নুহা একদম বোবার মতো হয়ে গেছে। ভয়ে গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না যে নিহানকে ডাক দিবে। নুহা যখন দৌড়ে রুমে যেতে নিবে তখনই অনুভব করলো কেউ তার পিছে দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখলো 2-3 জন লোকের ছায়া দেখা যাচ্ছে। এটা দেখে নুহা আর নিজেকে ঠিক রাখতে পারলো না। সাথে সাথে একটি চিৎকার দিয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। এরপর আর কিছু মনে নেই নুহার। নুহার যখন জ্ঞান ফিরল, চোখ খুলে দেখে ও নিহানের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর নিহান ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিহান নুহাকে চোখ খুলতে দেখে বলল, নোহা, কি হয়েছে তোমার? তুমি এইভাবে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলা কেন? আর এত রাতে তুমি ড্রয়িং রুমে কি করতে গেছিলা? ভাব, না, তেমন কিছু হয়নি। অনেক পানির তৃষ্ণা পেয়েছিল, তাই পানি খেতে ড্রয়িং রুমে গেছিলাম। কিন্তু হঠাৎ কিছু একটা দেখে ভয় পেয়ে যাই আর চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। এরপরে আমার আর কিছু মনে নেই। ও, বুঝতে পারছি। আমি তো আরো কত কিছু ভেবে নিছিলাম। যাই হোক, এখন ঘুমাও। আজকে সকালে আমরা ঘুরতে যাব। আচ্ছা, ঠিক আছে। বলে নুহা নিহানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নিহানও নুহাকে নিজের বুকে আগলে ধরে ঘুমিয়ে গেল। আর এইদিকে নুহা শুয়ে ভাবছে, এইখানে আমরা ঘুরতে এসেছি, যদি নিহান এসব শুনে ভয় পেয়ে আবার ঢাকা চলে যায় তাহলে? নিহানের সাথে এই প্রথম আমি কোথাও ঘুরতে এসেছি। না, ঢাকা গিয়ে নিহানকে সবকিছু খুলে বলতে হবে। এইখানে আর কিছু বলবো না। যাই হোক, নিহানের সাথে এই ট্যুরে অনেক মজা করতে চাই আমি। বলেই নিহানের বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে গেল নুহা। সকালে হিয়ারটাকে নুহার ঘুম ভাঙল। নুহা ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে দাদুকে ফোন করলো। হ্যালো দাদু। হ্যাঁ নাথ বউ, বলো। দাদু, তোমাকে না বলেছি আমাকে এই নামে ডাকবে না? আর হ্যাঁ, ওই দিন তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য দুঃখিত আমি। আরে এইভাবে বলছিস কেন? আমিও একটুও রাগ করিনি তোর উপরে। যতই হোক তুই আমার একমাত্র নাথ বউ। থাক, তোমার সাথে কথাই বলবো না। সকাল সকাল মুড অফ করে দিলা। বলেই ফোনটা কেটে দিল নুহা। দাদু নুহার উপরে রাগ করেনি। শুনে নুহার অনেক ভালো লাগছে। দাদুকে সরি বলেছে, এই কথা নুহার বাবাকে বলায় নুহার বাবা অনেক খুশি হন। নুহার বাসায় ভালো লাগছিল না দেখে নুহা রেডি হয়ে কলেজে চলে যায়। নুহা জানে কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলেই তার মন ভালো হয়ে যাবে। আর নীল তো আছেই। নীল সারাক্ষণ নুহার পেছনে পড়ে থাকে। নুহা কলেজে গিয়ে সবার সাথে আড্ডা দিতে শুরু করে দিল। দোস্ত, তোদের সবাইকে আমি একটা কথা বলতে চাই। বলো। কালকে আমরা কলেজ পালিয়ে চল কোনো রেস্টুরেন্টে যাই, অনেক মজা হবে। না, আমি কলেজ পালিয়ে কোথাও যেতেও পারবো না। আমি তোমার সাথে যাব, আর কেউ যাক আর না যাক। এই নূর, তুইও আমাদের সাথে চল, সত্যি অনেক মজা হবে, দেখিস। আচ্ছা, তুই যখন এত করে বলছিস তাহলে তো যেতেই হয়। তারপর এক এক করে সবাই রাজি হয়ে যায়। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস শেষ করে দুপুরের দিকে নুহা বাসায় ফিরল। নুহা বাসায় এসে দেখে দাদু তাদের বাসায় এসেছে। নুহা দাদুকে দেখে চমকে যায়, কারণ এই সময় নুহা দাদুকে তাদের বাসায় আশা করেনি। নুহা দাদুকে দেখে জিজ্ঞেস করলো,
দাদু তুমি এইখানে কখন এলে? হুম, অনেকক্ষণ হলো এসেছি। এসে শুনি তুই নাকি কলেজে গেছিস। ও, তা খাওয়া দাওয়া করেছো নাকি এখনো খাওনি? না দাদু ভাই, তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই এসে গেছিস, এখন সবাই মিলে একসাথে খাবো। কি বলো, তুমি এখনো খাওনি? আচ্ছা, 10 মিনিট অপেক্ষা করো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তারপর নুহা দ্রুত রুমে এসে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল গোসল করার জন্য। নুহা গোসল করছে আর মনে মনে ভাবছে, দাদুর মুখে দাদু ভাই কথাটা শুনতে খুব ভালো লাগে। কারণ আমি অনেক ছোট থাকতেই আমার দাদু দিদা আমাকে ছেড়ে চলে গেছে, তাই কখনো দাদুর ডাকটা শোনা হয়নি। এখন একটা দাদুকে পেয়ে খুব ভালো লেগেছে। আমার কিন্তু দাদুর মুখে বিয়ের কথা শুনেই অনেক খারাপ লাগে। এসব ভাবতে ভাবতে নুহার গোসল করা শেষ হয়ে যায়। নুহা গোসল শেষ করে রেডি হয়ে খাবার টেবিলে গিয়ে বসলো। তারপর সবাই একসাথে দুপুরের খাবার খেলো। নুহা খাবার খাওয়া শেষ করে রুমে চলে আসে। হিয়াও নুহার পিছে পিছে নুহার রুমে আসে। হিয়া নুহার রুমে এসে নুহার আলমারি খুলে অনেকগুলো সুন্দর শাড়ি, গহনা আরো অনেক কিছু বের করে খাটে রাখলো। হিয়া এসব দেখে জিজ্ঞেস করলো, কি রে হিয়া, এইসব কিছু কার? আর এগুলো আমার আলমারিতে কি করছে? আপু, এগুলা তোর। আর তোর জিনিস তো তোর আলমারিতেই থাকবে, ঠিক না? আমার মানে? হুম, তোর দাদু তোর জন্য এই সব কিছু এনেছে। দেখ আপু, এই শাড়িটা কত সুন্দর। একটা গাড়ি দেখিয়ে হিয়া নুহাকে কথাটা বলল, কিন্তু নুহা সেদিকে পাত্তা না দিয়ে বলল, দাদু আমার জন্য এইসব কেন আনছে? আমি কি করে বলবো? তুই বরং দাদুকে গিয়ে জিজ্ঞাসা কর এই কথা। নুহার কোনো কথা না বলে দাদুর দেওয়া জিনিসগুলো হাতে করে নিয়ে দাদুর সামনে গেল। নুহা গিয়ে দেখে দাদু ড্রয়িং রুমে বসে তার মা বাবার সাথে কথা বলছে। নুহা ড্রয়িং রুমে গিয়ে দাদুকে তার দেওয়া জিনিসগুলো দেখিয়ে বলল, দাদু, তুমি আমার জন্য এগুলো আনছো কেন? বর্তমানে সকালে ঘুম ভাঙতেই এক চিলতে আলো এসে চোখে পড়ায় নুহা তাকাতেই প্রথমে একটু কষ্ট হলেও একটু পরে টের পেল আলো তার চোখে এসে লাগছে না। নুহার মনে হচ্ছে মিষ্টি একটা ছায়া কোত্থেকে জানি এসে আলোটাকে ঢেকে দিছে। নুহা চোখ খুলেই ছায়ার রহস্যটা দেখতে পেল। নিহান নুহার দিকে একটু ঝুঁকে হাত দিয়ে আড়াল করে রোদটাকে নুহার চোখের মুখে পড়া থেকে আটকাচ্ছে। নিহানের কাছ থেকে নুহা নিজেই ঠোঁট কামড়ে হেসে ফেলল। নিহান নুহার দিকে আরেকটু ঝুঁকে নুহার গালে চুম্মা দিয়ে, এইভাবে হেসে আমায় নেশায় ফেলছো কেন মেম সাহেব? কি? মেম সাহেব, এভাবে হেসো না, পাগল হয়ে যাব তো আমি। ধ্যাৎ, সরো, কত সকাল হয়ে গেল। আরে নুহা গায়ের চাদরটা সরে যখন উঠতে যাবে তার আগে নিহান নুহাকে টেনে একেবারে বুকের ভেতর নিয়ে শুয়ে গেল। আরে কি করো, এত বেলা হয়ে গেছে। আর তুমি না বলেছো আমরা সকালে ঘুরতে যাব? হুম, যাবো একটু পরে। এখন একটু তোমার সাথে রোমান্স করে নেই। নিহান, একটা কথা বলবে আমাকে? বলবো। বলো কি কথা? নিহান, তুমি আমাকে সত্যিই ভালোবাসো? কখনো একা ফেলে চলে যাবে না তো? তোমার আবার কি হলো? এসব আজে বাজে কথা বলছো কেন? নিহান, সত্যিই আমি তোমাকে অনেক ভালোবাসি। যদি কখনো ছেড়ে চলে যাও, তাহলে নিজের হাতে আমাকে মেরে পরে চলে যেও। কারণ এখন আর তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। নুহা, এসব কথা আর কখনো মুখে আনবে না, এই বলে দিলাম। আর কে তোমাকে কি বলেছে শুনি? না, আমাকে কেউ কিছু বলেনি। আর নিহান, তুমি বললে না কি? তুমি আমাকে সত্যিই ভালোবাসো তো? সত্যি কথা বলবো, একটা শর্তে। কি শর্তে? মেম সাহেব, তোমার ওই ঠোঁটের একটা মিষ্টি ছোঁয়া লাগবে আমার। না, এখন মিষ্টি ছোঁয়া দেওয়া লাগবে না। না দিলে আমিও বলবো না। এইটা কিন্তু ঠিক না। হুম, এটাই ঠিক। নিহানের কথা শেষ হওয়ার আগেই নুহা নিহানের উপর উঠে নিজের ঠোঁটটা নিহানের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। কিছুক্ষণ পর নুহা নিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় শুয়ে পড়ে হাঁপাতে লাগলো। আর লজ্জায় ওর গালটা একেবারে লাল টমেটোর মতো হয়ে গেছে। কিছুক্ষণ ওভাবে থাকার পর নিহান উঠে ফ্রেশ হয়ে এসে নুহাকে দেখে বলল, অনেক হয়েছে লজ্জা পাওয়া, এখন যাও ফ্রেশ হয়ে আসো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এখনই ব্রেকফাস্ট করে আমরা বাইরে ঘুরতে যাব। আচ্ছা। তারপর নুহা বিছানা থেকে নেমে মাথা নিচু করে ওয়াশরুমে চলে গেল। আর নিহান টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে সোফায় বসে গেম খেলা শুরু করে দিল। একটু পর নুহাকে ওয়াশরুম থেকে বের হতে দেখে নিহান বলল,
মেম সাহেব, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, অনেক খিদা পেয়েছে। এই তো হয়ে গেছে, আর 5 মিনিট। আচ্ছা। একটু পরে নুহা অনেক সুন্দর করে সেজে নিহানের সামনে এসে, আমি রেডি হয়ে গেছি, চলো। তুমি সবকিছু ঠিকঠাক পরেছো তো? হুম, সবকিছুতেই তো ঠিকঠাক আছে। নীল শাড়ি, ম্যাচিং ব্লাউজ, নীল চুড়ি, চুলগুলোকেও তোমার পছন্দ মতো ছেড়ে দিয়েছি। তারপরেও কি জানি মিসিং মনে হচ্ছে আমার কাছে। আরে, তুমি তো টিপ পরনি, আর চোখে কাজলও দাওনি। আচ্ছা, একটু দাঁড়াও, টিপটা আমি পরিয়ে দেই, আর তুমি কাজল দিয়ে আসো সুন্দর করে। তারপরে নিহান নুহাকে টিপ পরিয়ে দিল, আর আয়নার সামনে গিয়ে অনেক সুন্দর করে চোখে কাজল দিয়ে নুহা নিহানের সামনে এসে দাঁড়াতেই নিহান মুগ্ধ হয়ে নুহার দিকে তাকিয়ে আছে। নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নুহা লজ্জা পেয়ে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? আর আমাদের না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। আচ্ছা, কোথায় যাবে? আমি এইখানে কিছু চিনি নাকি? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে ওখানেই যাব। সামনেই কর্ণফুলী নদী আছে, অনেক সুন্দর একটা দৃশ্য, যাবে ওইখানে? কি? নদী? নদী তো আমার অনেক ভালো লাগে, চলো না ওইখানেই যাই। আচ্ছা চলো। তারপরে নিহান আর নুহা বাসায় ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বের হয়ে গেল। অল্প সময়ের ভিতরেই নদীর পাড়ে চলে এলো তারা। অসম্ভব সুন্দর এই নদীটা। তোমার ভালো লেগেছে? হুম, আমার খুব খুব ভালো লেগেছে। আচ্ছা, আমাকে নৌকায় দিয়ে ঘুরবা? আচ্ছা চলো। তারপরে নিহান আর নুহা একসাথে অনেকক্ষণ নৌকা দিয়ে ঘুরল। নৌকা থেকে নেমে নিহান নুহাকে বলল, নুহা, তোমার হাত ধরে হাঁটতে ইচ্ছা করছে। এইভাবে জিজ্ঞেস করার কি আছে? হাত ধরে হাঁটতে ইচ্ছা হয়েছে, হাঁটো। বলেই নুহা নিহানের হাত ধরে হাঁটতে শুরু করে দিল। দুজনে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে নদীর পাশে একটা ফুচকার দোকান দেখতে পেল নুহা। ফুচকার দোকান দেখে তো নুহার মাথা নষ্ট হয়ে গেল, কারণ ফুচকা নুহার অনেক প্রিয় খাবার। নিহান বাবু, চলো না আমরা একটু ওইদিকে যাই। কি ব্যাপার, এত সুন্দর করে কথা বলছো কেন? নুহা যেদিকে ইশারা করছে ওই দিকে তাকিয়ে নিহান আবার বলতে শুরু করলো, ও, বুঝেছি, ফুচকা খেতে ইচ্ছে হইলেই তা খাওয়া সম্ভব না। আর আমি এসব বাইরের জিনিস একদম পছন্দ করি না, এইসব খেলে পেটে সমস্যা হয়। আরে এইসব কি বলছো তুমি? আর একবার খেলে কিচ্ছু হবে না, প্লিজ প্লিজ একবার খাই। ঠিক আছে চলো। এরপর দুজনেই ফুচকার দোকানের সামনে এলো। নিহান 1 প্লেট ফুচকার অর্ডার দিল। একটু পরেই ফুচকা এসে গেল। নুহা খুব আয়েশ করে ফুচকা খাচ্ছে, আর নিহান নুহার ফেসটা খাওয়া দেখছে। নিহান মনে মনে ভাবছে, মেয়েটা কত হারামি, আমাকে একবারের জন্য সাধলো না, একাই সব খেয়ে নিল। নুহার ফুচকা খাওয়া শেষ হলে আমি বিল দিয়ে দুজনে গাড়িতে গিয়ে বসলাম। আরো অনেক জায়গা ঘুরতে ঘুরতে দুপুর 2টা বেজে গেল, কিন্তু এখন পর্যন্ত নিহান আর নুহা দুজনের মধ্যে কেউ কিছুই খায়নি। নিহানের বেশি খিদে পেয়েছে, কারণ নুহা তো তখন ফুচকা খেলো, কিন্তু নুহান তো খায়নি। হাইওয়ে রাস্তাগুলোতে একটাই সমস্যা, সব জায়গার রেস্টুরেন্টে পাওয়া যায় না। কিছু দূর যেতেই রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট দেখতে পেল নিহান। রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়িটা থামিয়ে তারপরে নিহান আর নুহার রেস্টুরেন্টে ঢুকে একটা কোনায় গিয়ে বসে পড়ল। তারপরে খাবার অর্ডার করে দুজনে বসে আছে। নুহা, তুমি কখনো কক্সবাজারে গিয়েছিলে? না, কিন্তু যাওয়ার অনেক ইচ্ছা আছে। আমি শুনেছি কক্সবাজার নাকি অনেক সুন্দর। কক্সবাজার যাবে নাকি? কবে? কেন, আজকেই? নিহান আর নুহা কথা বলছিল, এমন সময় ওয়েটার এসে খাবার দিয়ে গেল। নিহানের অনেক ক্ষুধা লাগায় নিহান খাওয়া শুরু করে দেয়। নিহানকে খেতে দেখে নুহাও খাওয়া শুরু করে দিল। নুহা, তাড়াতাড়ি খাও, আমরা আজকে বিকালেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব, তাহলে রাত 10টার আগেই পৌঁছে যাব। ঠিক আছে। তারপরে দুজনেই তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাসায় চলে আসলো। বাসায় এসে সবকিছু রেডি করে বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনাতে নিহান আর নুহা। সমুদ্রের পাড়ে নুহার হাত ধরে খালি পায়ে হাঁটছে নিহান। বাচ্চাদের মতো কিছুক্ষণ পরপরই সমুদ্রের দিকে দৌড়ে যাচ্ছে নুহা। পানিতে নেমে লাফালাফি করে আবার দৌড়ে এসে নিহানের হাত ধরে হাঁটছে। শরীরের অর্ধেক ভিজে গেছে নুহার। অন্য কোনো সময় হলে এভাবে ভিজা কাপড়ে নিহান কখনোই খুঁড়তে দিত না ওকে, কিন্তু আজ
বাদ সাধছে না, ওকে ওর মতো করে উপভোগ করতে দিচ্ছে। হঠাৎ করে নিহানের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। নিহান ফোনটা পকেট থেকে বের করে দেখলো দাদু ফোন করেছে। হ্যালো দাদু, তুমি কেমন আছো? দাদু ভাই, আমি তো ভালো আছি। তুই আর নোহা দাদু ভাই কেমন আছিস? আর ম্যানেজার বলল আজকে নাকি তোরা কক্সবাজারে চলে গেছিস। এই তো দাদু, ভালো আছি। আর নুহা তো আমার থেকেও বেশি ভালো আছে। দাদু, নুহার কক্সবাজার দেখার অনেক ইচ্ছে ছিল, তাই ওকে নিয়ে ঘুরতে আসলাম। আচ্ছা, তাহলে দাদু ভাই তোরা মজা কর, আমি ঘুমাই। অনেক রাত হয়েছে, তোরাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। আচ্ছা। বলেই নিহান ফোন কেটে নোহার কাণ্ড দেখছে। নোহা পানিতে নেমে লাফাচ্ছে। আর এইদিকে যে নিহান একা দাঁড়িয়ে আছে, সেদিকে নোহার কোনো খেয়ালই নাই। নিহান একটু চিৎকার করে নোহাকে ডাক দিল। ওই নুহা, হুম, বলো। এইদিকে আসো। আচ্ছা। তারপরে নোহা পানি থেকে উঠে নিহানের পাশে এসে আবার নিহানের হাত জড়িয়ে ধরে। হুম, বলো। ভালো লাগছে তোমার? অনেক বেশি ভালো লেগেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ নিহান, ধন্যবাদ কেন? আমাকে এত সুন্দর একটা জায়গায় এনে এত আনন্দ দেওয়ার জন্য। আরে, এই জন্য কি ধন্যবাদ দিতে হবে নাকি? আমি তোমার বর। আমি তোমাকে আনন্দ না দিলে কে দিবে শুনি? হুম, তাও তো কথা। একটা কথা জানার ছিল। বলো, কি কথা জানার ছিল? তুমি কি কোনো কারণে টেনশনে আছো? কালকে রাত থেকেই তোমাকে কেমন জানি দেখাচ্ছে। যদি কোনো টেনশনে থাকো তাহলে আমাকে বলো। নিহানের কথা শুনে থমকে দাঁড়ালো নুহা। নুহার মুখের হাসিটা মিলিয়ে গেল এক মুহূর্তেই। নুহা বেশ বিরক্তি আর করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিহানের দিকে। আরে, তোমাকে কে বললো আমি টেনশনে আছি? এই দেখো, আমি একদম ঠিক আছি। নুহা, আমি শিওর তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। নিহান, এখানে আমরা ভালো সময় কাটাতে এসেছি। এইসব নিয়ে না হয় বাসায় গিয়ে কথা বলবো। এখন কি বলা যাবে না? তোমাকে টেনশনে দেখতে আমার ভালো লাগছে না। নিহান, এই মুহূর্তে আমি অনেক আনন্দে আছি। প্লিজ, আমরা বাসায় গিয়ে এসব নিয়ে কথা বলবো। কথাটা বলে নিহানের হাতটা ছেড়ে নিজের মতো হেঁটে যাচ্ছে নুহা। পিছন পিছন নুহাকে ডাকতে ডাকতে নিহান আসছে। নুহা অনেক রাগ করেছে। নিহান এমন কেন? সব সময় সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি করে কেন? আর নিহান কি বুঝতে পারলো নাকি? না, ওর সাথে এভাবে রাগ করাটা ঠিক হয়নি। ও তো আমাকে টেনশনে দেখেই এসব জিজ্ঞেস করেছিল। নুহা এসব ভেবেই কিছুক্ষণ পরে দৌড়ে এসে ও কুমড়া করে নিহানের হাতটা জড়িয়ে ধরে। নিহান, আমাকে কে জানি মেরে ফেলে। তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। কালকে রাতে আমাকে ভয়ও দেখিয়েছিল। আমি জানি, কালকে রাতেই আমি তোমার ফোনের মেসেজগুলো দেখেছিলাম। আর তখনই তোমাকে সবকিছু জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই পরিস্থিতিতে ছিলে না। তাই তো তোমার মন ভালো করার জন্য তোমাকে এইখানে নিয়ে আসলাম। নিহান, তুমি অনেক ভালো। তোমার মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। নুহা, হুম, বলো। নুহা, তুমি রাগ হয়েছো আমার উপরে এসব জিজ্ঞেস করেছি দেখে? হ্যাঁ, অনেক রাগ হয়েছি। আচ্ছা, কাছে আসো, তোমারে আদর করে দেই। লাগবে না তোমার আদর। সত্যি কি লাগবে না? আমার কথা শুনে নুহা হিহি করে হেসে উঠল। নুহা আবার নিহানের হাত ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল সমুদ্রের পানিতে পা ভেজাতে। ওই নুহা, হোটেলে চলো, অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা, চলো। তারপরে নিহান আর নুহা হোটেলে এসে ফ্রেশ হয়ে একসাথে ডিনার করে নুহা আগে রুমে চলে আসলো। আর নিহান একটু পরে রুমে এসে ঢুকতেই দুইটা হাত নিহানকে টেনে নিয়ে গিয়ে ধাক্কা মেরে খাটের উপরে ফেলে দিল। নুহা, কি হচ্ছে এসব? তোমার আদর খেতে ইচ্ছে করছে অনেক। আদর খেতে হলে কি কেউ এইভাবে টানাটানি করে? তাহলে কি করে? বলেই নুহা খাটের উপরে উঠে নিহানের শরীরের সাথে ঘেঁষে শুয়ে পড়ল। নুহা শুয়ে থেকে নিহানের শরীরে সুরসুরি দিচ্ছে, আর নিহানের একটু বেশি সুরসুরি। তাই কেমন জানি লাগছিল নিহানের। আর নিহান নুহার উপরে রাগ হচ্ছিল অনেক। ওই প্লিজ, এইসব বন্ধ করবা? অনেক রাগ দেখিয়েই কথাটা বলল নিহান। কিন্তু নুহা নিহানের কথাটা পাত্তা না দিয়ে নিহানের উপর উঠে পড়ল। উঠে নিহানের বুকের উপরে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে আবার বলল, নিহান, বলো। আজকে আবার আমাকে তোমার কাছে টেনে ভালোবাসো না? না, এখন আমার মুড নাই। মুড কি করে বানাতে হয় তা আমি খুব ভালো করে জানি। এই কথা বলে নুহা নিজের মাথাটা উপর দিকে তুলে নিহানের মাথার কাছে আনলো
এনে নিহানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিল আর হাত দিয়ে নিহানের মাথা চেপে ধরে আছে। নিহান অনেক কষ্ট করেও নিজেকে সামলিয়ে রাখতে পারছে না। নিহান নুহার পাগলামের কাছে হেরে গেল। নুহা অনেকক্ষণ পরে নিহানের ঠোঁট ছেড়ে দিয়ে কপালে, নাকে, মুখে কিস করতে শুরু করলো। আস্তে আস্তে ঘাড়ে, গলায়, বুকে। নিহানের তো কেমন কেমন জানি লাগছে। নিহান আর সহ্য করতে পারছে না, তাই নুহাকে ধাক্কা মেরে নামিয়ে দিল উপর থেকে। ধাক্কা দিলে কেন? সমস্যা কি তোমার? নুহা, বিশ্বাস করো, আজকে আমার না কেমন কেমন জানি লাগছে। আজকে এসব না করলে হয় না। না, হয় না। বলেই নুহা আবার শুরু করে দিল। এইবার আর নিহানকেও চুপ থাকেনি। নিহানও ইচ্ছা মতো নুহাকে কিস করছে। পরের বাকিটুকু টুট টুট টুট, কানেকশন লস, তাই এগুলো দেখা যাচ্ছে না। সমুদ্রের মাতাল হাওয়ায় জানালার পর্দাগুলো উড়ছে। জানালার পাশেই দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে নুহা। পরনে লাল রঙের একটা শাড়ি। এই শাড়িটাও ওই দিন নিহান নুহাকে কিনে দিয়েছিল। আজকে নুহা যখন কক্সবাজারে আসার জন্য কাপড় চোপড় ব্যাগে গোছাচ্ছিল, তখন হঠাৎ চোখ যায় একটা লাল শাড়ি উপরে রাখা চিরকুটের উপরে। নুহা চিরকুটটা হাতে নিয়ে দেখল, মেম সাহেব, তোমাকে এই লাল শাড়িতে একদম লাল পরীর মতো লাগবো। কখনো যদি লাল পরী হতে ইচ্ছে করে তখন এই লাল শাড়িটা পইরো। রাতে যখন নিহান নুহাকে আদর করে শুয়েছিল, বিছানায় শুয়ে নিহান নুহাকে দেখছিল, তখন নুহা এই লাল শাড়িটা গায়ে চড়িয়ে হালকা সেজেছে। নুহা যখন লাল শাড়িটা পরে ওয়াশরুম থেকে বের হয়ে এলো, তখন নিহান মুগ্ধ হয়ে তাকিয়ে শুধু তার মেম সাহেবকে দেখছে। নিহান বিছানা থেকে উঠে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে নুহার দিকে। নিহানের চোখে মাদকতা চিকচিক করছে, আর তা দেখে নুহার হৃদস্পন্দন বাড়ছে। নিহান গিয়ে পিছন থেকে নুহাকে জড়িয়ে ধরে। নুহার চুলের কাছে নাক নিয়ে চুলের গ্রান শুকছে। নিহান হাত দিয়ে বারবার নুহার পেট স্পর্শ করছে, আর নুহা বারে বারে কেঁপে উঠছে। নুহার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। নিহান নুহার চুলের ভেতর থেকে মুখটা বের করে পেটের ওইখানে নিয়ে গিয়ে পেটে একটা চুমু দিল। নুহা শিহরিত হয়ে চোখ বন্ধ করে নিহানের মাথার চুলগুলো আঁকড়ে ধরল। নুহা এমনভাবে নিহানের চুল আঁকড়ে ধরল যে নিহানের চুল উঠে যাওয়ার মতো অবস্থা। নিহান মাথাটা আবার উপরে তুলে নুহার ঘাড়ে হেলান দিয়ে রাখল। নুহার চুল থেকে কিরকম মাতাল করা গ্রান আসছে। নিহান মনে মনে ভাবছে, এই গল্পটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আলবিদা।